আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন চ্যাপ্টারে। আমরা এই চ্যাপ্টারটা আজকে সুন্দরভাবে পড়ব যেন এমসিকিউ যতগুলাই আমাদের সামনে আসে সবগুলাকে আমরা তুড়ি মেরে সমাধান করে ফেলতে পারি, এটাই আমাদের টার্গেট। তো চলো এই প্রত্যয় নিয়ে শুরু করি আজকের ক্লাস। আচ্ছা, প্রথমে একটা জিনিস সম্পর্কে আমরা পরিচয় হয়ে নিই যে কোষ বিভাজন আসলে কি। যেহেতু কোষ বিভাজন চ্যাপ্টার পড়তেছি, কোষ বিভাজন কি এটা একটু জানতে হবে। যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটা কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। এখন তোমার মাথায় আসতে পারে যে ভাই একটি থেকে, ঠিক আছে একটি থেকে, এখন দুইটা অথবা চারটা কেন বলছে? কারণ দুইটা কোষের সৃষ্টি হয় কখন দেখো, একটি থেকে কখন দুইটা আসে, একটি থেকে দুইটা হয় হচ্ছে মাইটোসিসে। যদি মাইটোসিস ঘটে তাহলে একটি থেকে দুইটা কোষ আসে, যদি মায়োসিস ঘটে তাহলে একটা কোষ থেকে চারটা কোষ আসে, ঠিক আছে। যদি মায়োসিস ঘটে তাহলে একটা থেকে চারটা কোষ আসে, আর মাইটোসিস হইলে একটা থেকে দুইটা কোষ আসে। এই জিনিসটা মাথায় রাখো। তো এটাই হচ্ছে কোষ বিভাজন। হ্যাঁ, একটা কোষ থেকে যে বিভক্তির মাধ্যমে দুইটা দুইটা বা চারটা কোষের সৃষ্টি হওয়া, এটাই হচ্ছে কোষ বিভাজন, ঠিক আছে। তো বেসিক কথাটা আমরা জানতে পারলাম, এবার ডিপে যাব আমরা। এখন আরেকটা জিনিস দেখো, কোষ এখানে বলছে জাইগোট মানে হচ্ছে নিষিক্ত ডিম্বক। কেন? কারণ তুমি জানো যে জাইগোট মানে কি। জাইগোট মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে সৃষ্ট যে প্রথম কোষটা, এটাই হচ্ছে জাইগোট। তার মানে কি নিষিক্ত হচ্ছে না, শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হচ্ছে, নিষিক্ত ডিম্বক, রাইট? ওকে, তারপর আসি কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে কি বলা হয়? কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলা হয় অপত্য কোষ অর্থাৎ ডটার সেল, এবং যে কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয় সেটাকে বলা হয় মাতৃকোষ বা মাদার সেল। ওকে, ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার, নামটা মনে রাখতে হবে ট্রাইটেরাস ম্যাকুলোসা। ট্রাইটেরাস ম্যাকুলোসা সামুদ্রিক স্যালামান্ডার। ওকে, সামুদ্রিক স্যালামান্ডারের বৈজ্ঞানিক নামটা একটু দেখে রাখতে হবে, ট্রাইটেরাস ম্যাকুলোসা। এইখানে ওয়াল্টার ফ্লেমিং প্রথম কোষ বিভাজনটা লক্ষ্য করছিলেন। আমরা জানি কোষ বিভাজনের টাইপ আছে মাইটোসিস, মায়োসিস, তারপর হচ্ছে অ্যামাইটোসিস আছে, তারপর দ্বিভাজন আছে। কিন্তু প্রথমে কোষ বিভাজনটা লক্ষ্য তো করতে হবে, এই সূচনাটা করছিলেন হচ্ছে আমাদের ওয়াল্টার ফ্লেমিং কাকা। ওকে, এখন দেখো কি বলছে যে একটি নির্দিষ্ট সংখ্যক ইউনিক ক্রোমোজোম থাকে প্রতিটা জীবের ক্ষেত্রে। যেমন মানুষের ক্ষেত্রে ইউনিক ক্রোমোজোম 23টা। তুমি জানো মানুষের ক্ষেত্রে 23 জোড়া বা 46টা ক্রোমোজোম থাকে, এটা তুমি জানো, তাই না? কেন এখানে বলছে যে 23টা ইউনিক ক্রোমোজোম? কারণ 23 জোড়া, তার মানে 23টা যেরকম আর বাকি 23টাও কিন্তু সেম কাইন্ড অফ। তাহলে কি প্রথম 23টা যদি ইউনিক হয়, বাকি 23টা কি ইউনিক হচ্ছে না? ওরা তো মাল্টিপল হচ্ছে, আগের 23টার পূর্ণরূপ। এই কারণে 23টা ইউনিক এটা বলা হচ্ছে। ফলের মাছের ক্ষেত্রে 4টা ইউনিক, রাইট? ওখানে 4 জোড়া ক্রোমোজোম থাকে, এই কারণে 4টা ইউনিক। হ্যাঁ, 8টার মধ্যে ইউনিক কয়টা? 4টা। ওকে, এখন আসি, যেটা বললাম যে কোষ বিভাজনের টাইপ আছে 3 ধরনের। একটা হচ্ছে অ্যামাইটোসিস, যেটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন? কারণ এইখানে কোনো ঝামেলা ছাড়াই একটা কোষ থেকে আরেকটা কোষের সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক কোষ বিভাজন কেন বলা হচ্ছে এটাকে? কারণ এখানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এই রকমভাবে কোষ বিভাজিত হয়। মায়োসিস কোষ বিভাজনকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। কেন? কারণ এইখানে কি হয়, মায়োসিসের ক্ষেত্রে এই যে 2n থেকে ক্রোমোজোম সংখ্যা 2n থেকে n এ পরিণত হয়। হ্যাঁ, আর মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 2n থেকে 2n এই চলে যায়। ওকে, এখানে কোনো চেঞ্জ আসে না, এই কারণে এটাকে বলা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। আর মায়োসিসে যেহেতু 2n থেকে n সংখ্যক দুইটা কোষ আসতেছে, n সংখ্যক দুইটা কোষ আসতেছে, এই কারণে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটা কোষ আসতেছে, এই কারণে এটাকে বলা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। 2n থেকে যেহেতু n সৃষ্টি হচ্ছে এই কারণে। ওকে, এখানে একটা কথা দেখো, এটা তোমরা জানো যে মানুষের দেহে কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n, কিন্তু শুক্রাণুতে হচ্ছে n। ওকে,
অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস, হ্যাঁ, একটা মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটা অপত্য কোষের সৃষ্টিকর্তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। দেখো অ্যামাইটোসিস দেখানো হয়েছে, এই হচ্ছে আমাদের মাতৃকোষ, এইখান থেকে কি হইলো, এটা যদি হয় মাতৃকোষ, তো পরবর্তী স্টেপে কি হচ্ছে, মাতৃকোষের এখানে একটা খাদের সৃষ্টি হচ্ছে, পরবর্তীতে এই খাসটা বড় হয়ে এই খাসটাও বড় হচ্ছে আস্তে আস্তে, নিউক্লিয়াসটাও কিন্তু এইভাবে মানে দুই দিকে বর্ধিত হচ্ছে এবং নিউক্লিয়াসেও খাদের সৃষ্টি হচ্ছে এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে যে কোষ এবং নিউক্লিয়াস এই দুইটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং দুইটা কোষের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তারপর আসি, এখন এই যে প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা দেখা যায় কতক ইস্ট অ্যামিবা এককোষী জীব, হ্যাঁ, কতক ইস্ট অ্যামিবা প্রভৃতি এককোষী জীবে এই অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন দেখা যায়। আমরা যখন অণুজীব চ্যাপ্টার পড়ব তখন দেখব যে এখানে ব্যাকটেরিয়ার জনন সম্পর্কে আলোচনা যখন করা হবে তখন আমরা দেখব যে ব্যাকটেরিয়া দ্বিভাজন প্রক্রিয়াও কিন্তু বংশবৃদ্ধি করে থাকে। তো সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়ার যে দ্বিভাজন সেটাও কাইন্ড অফ অ্যামাইটোসিসের মতো, তবে উভয়টা কিন্তু সেম না, হ্যাঁ, প্রায় সমার্থক কিন্তু সেম না। ওকে, বিজ্ঞানী স্টার্স বার্জারের মতে অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে জটিল এবং উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। মানে বিজ্ঞানী স্টার্স বার্জার তিনি বলছেন যে এই যে সরল যে কোষ বিভাজন প্রক্রিয়া, প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া, এইখান থেকেই পরবর্তীতে জটিল এবং উন্নত কোষ বিভাজন পদ্ধতি দাঁড় করা হয়েছে। মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। আচ্ছা, মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, মাইটোসিসের ক্ষেত্রে তোমার নিউক্লিয়াস, এটা মনে রাখতে হবে যে মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়, হ্যাঁ, মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয় এবং টুয়েন সংখ্যক কোষ থেকে মানে টুয়েন ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ থেকে দুইটা কোষ আসে যাদের ক্রোমোজোম সংখ্যাও টুয়েন থাকে। ঠিক আছে, এখন দেখো কি বলছে, দেখো নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয় সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। আরও যদি একটু সুন্দরভাবে বলি আমরা, তাহলে দেখো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ, হ্যাঁ, সমগুণ সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষে পরিণত হয়, সেই কোষ বিভাজনই হচ্ছে মাইটোসিস। তাহলে কয়টা কোষ আসতেছে, দুইটা অপত্য কোষ আসতেছে। ঠিক আছে, এবং তারা আকৃতির সমগুণ সম্পন্ন। ওকে ওকে, এখন মাইটোসিস প্রক্রিয়া যখন প্রথম বিজ্ঞানীরা প্রত্যক্ষ করছিলেন তখন বিজ্ঞানী শ্লাইখার, আচ্ছা এখানে রয়েছেই তো আর না লিখি, বিজ্ঞানী শ্লাইখার এটার নাম দিয়েছিলেন ক্যারিওকাইনেসিস। ওকে, বিজ্ঞানী শ্লাইখার এটার নাম দিয়েছিলেন ক্যারিওকাইনেসিস এবং ওই যে ট্রাইটারাস ম্যাকুলোসা বা সামুদ্রিক স্যালামেন্ডারে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করছিলেন যেই ব্যক্তি ওয়াল্টার ফ্লেমিং, তিনি পরবর্তীতে এটাকে বলছেন যে ঠিক আছে শ্লাইখার কাকা, আপনি বলছেন ক্যারিওকাইনেসিস ঠিক আছে, তবে আমি এটাকে বলবো মাইটোসিস। হ্যাঁ, এই যে মাইটোসিস কোষ বিভাজনের নামকরণটা এটা কিন্তু এই ওয়াল্টার ফ্লেমিংই করছিলেন। ঠিক আছে, শ্লাইখার বলছিলেন যে এটা ক্যারিওকাইনেসিস, পরবর্তীতে ওয়াল্টার ফ্লেমিং বলছে না এটা হচ্ছে মাইটোসিস, নামকরণটা করতে জাস্ট। তাই মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। কেন? কারণ এইখানে এই যে একটা কোষ থেকে যে দুইটা কোষের সৃষ্টি হয়, দুটা অপত্য কোষের সৃষ্টি হয়,
সব সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এখানে আমাদের ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুব থাকতেছে, এই কারণে এটাকে বলা হচ্ছে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন। ওকে, মাইটোসিস কোথায় ঘটে এখন আসি। দেখো মাইটোসিস কোথায় ঘটে। মাইটোসিস প্রাণী এবং উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে। দৈহিক কোষে ঘটে মাইটোসিস প্রাণী এবং উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে থাকে। যেমন যেমন উদ্ভিদের কাণ্ড, হ্যাঁ, শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু অংশ, ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে। জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ মাইটোসিস প্রক্রিয়ারই ফল। জননাঙ্গের গঠন এবং বৃদ্ধিও মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। দেখো এই জায়গাটায় অনেকে বাধাই ফেলবে, কারণ কি, জননাঙ্গে এখানে কি থাকে, শুক্রাণু বা ডিম্বাণু থাকবে। আমরা জানি যে শুক্রাণু ডিম্বাণু এগুলা এইখানে কিন্তু মেয়োসিস হয়ে থাকে, মানে 2n থেকে ওইখানে n হয়। কিন্তু যে জননাঙ্গ, জননাঙ্গ এটাও তো শরীরেরই অংশ। জননাঙ্গ তো ভাই শরীরেরই অংশ, আর শরীরে অর্থাৎ দেহ কোষে সেখানে তো ভাই মাইটোসিস হয়ে থাকে। ঠিক আছে, কনফিউজ হওয়ার কিছু নাই। এখন আমরা দেখব মাইটোসিসের বৈশিষ্ট্য কি কি। এখানে দেখো কি বলছে, বলছে যে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে তথা অনুদৈর্ঘ্যে দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়। আচ্ছা, লম্বালম্বিভাবে বা অনুদৈর্ঘ্যে বিভক্ত হওয়া মানে কি বোঝাচ্ছে? এইটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সেন্ট্রোমিয়ার, চেনো তো? সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার ব্যতীত যখন বিভক্ত হচ্ছে, বিভক্ত হয়ে দুইটা অংশে বিভক্ত হচ্ছে, তখন সেই অংশগুলোকে আমরা দুইটা অংশকে কি বলছি, ক্রোমাটিড প্রত্যেকটা অংশ, এবং তখন কিন্তু অনুদৈর্ঘ্যে বিভক্ত হচ্ছে, এবং এই ঘটনাটা ঘটে হচ্ছে প্রোফেজে। ঠিক আছে, এই ঘটনাটা ঘটে হচ্ছে প্রোফেজে। তারপর দেখো এই যে নতুন সৃষ্ট যে কোষ, ঠিক আছে, সেখানে ক্রোমোজোম সংখ্যা সমান হয়, সমগুণ সম্পন্ন হয়, সমান আকার আকৃতির হয়ে থাকে, সমান আকার আকৃতির হয়ে থাকে। ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। ওকে, আচ্ছা, এবার আসি কোষচক্র। কোষচক্র এটা দিছিলেন কারা? বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক, তারা প্রথম কোষচক্রের ধারণাটা দিছিলেন। এখন কোষচক্র জিনিসটা কি? একটা কোষের সৃষ্টি, তার বৃদ্ধি, এবং সেইখান থেকে পরবর্তীতে বিভাজন হয়ে নতুন কোষ চলে আসার যে ব্যাপারটা, এই টোটাল সাইকেলটাকে বলা হয় হচ্ছে কোষচক্র। হ্যাঁ, মানে একটা কোষ সৃষ্টি হয়ে সে কিভাবে বৃদ্ধি পাচ্ছে, তারপর সেখান থেকে আবার নতুন করে ডটার সেল আসতেছে কিভাবে, টোটাল তার জীবনে কি কি ধাপগুলো সে পার করতেছে, এটাই হচ্ছে কোষচক্র। ঠিক আছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 ট্রিলিয়ন, অর্থাৎ 10 টু দি পাওয়ার 14, হ্যাঁ, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 ট্রিলিয়ন বা 10 টু দি পাওয়ার 14 সংখ্যক কোষ থাকে। ওকে, কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত, যেমন ভ্রূণ, অবভিয়াসলি ভ্রূণ কোষ দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত। দেখবা যে একটা স্পার্ম থেকে অল্প একটু জায়গা থেকে, হ্যাঁ, অল্প একটু নাপাক বস্তু থেকে কি হয়, 10 মাসের ভেতরে একটা বড়, একটা বেশ বড় সাইজের একটা ভ্রূণ চলে আসে, রাইট? তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত এই জিনিসটা, আদারওয়াইজ এটা পসিবল ছিল না। তারপর উদ্ভিদের মূল কাণ্ডের শীর্ষ, হ্যাঁ, উদ্ভিদের মূল কাণ্ডের শীর্ষে যে ভাজক কোষগুলা আছে, সেইগুলা নিয়ে যে ভাজক টিস্যুগুলা হয়, এইগুলাও কিন্তু দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত থাকে। হ্যাঁ, আচ্ছা, আবার অনেক কোষ আছে যারা কখনো বিভাজিত হয় না। যেমন কি কি আছে? স্নায়ু কোষ আছে, আমাদের পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, পেশি কোষ, হ্যাঁ, উদ্ভিদের স্থায়ী কোষ সমূহ। তাহলে এই যে পেশি কোষ, স্নায়ু কোষ, এই দুইটা একটু সুন্দরভাবে মনে রাখতে হবে। পেশি কোষ, স্নায়ু কোষ এরা কিন্তু বিভাজিত হয় না কখনোই। তারপর আমাদের পূর্ণাঙ্গ লাল রক্তকোষও কিন্তু সেম, কখনো বিভাজিত হয় না। এবং উদ্ভিদের যে স্থায়ী টিস্যুর কোষগুলা রয়েছে, এইগুলাও কিন্তু কখনো বিভাজিত হয় না। কোষ চক্রকে প্রধানত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা কি, প্রস্তুতিমূলক যে দশাটা, এবং মাইটোটিক ফেজ। ঠিক আছে,
মাইটোটিক ফেজের আগে পরে টোটাল যে সময়টা তার সেই অবস্থাটা হচ্ছে ইন্টারফেজ অর্থাৎ প্রস্তুতিমূলক দশা এবং মাইটোটিক ফেজ যেখানে বিভাজন হয়। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একটা কোষ সবচেয়ে বেশি সময় অতিবাহিত করে হচ্ছে তার এই প্রস্তুতিমূলক সময়ে। মানে আমরা যদি একটা সার্টেন সময় হিসাব করি তাহলে দেখতে পাবো যে আমাদের টোটাল শরীরের যে কোষগুলা তার বেশিরভাগ কোষ থাকে হচ্ছে প্রস্তুতিমূলক দশায় এবং অল্প সংখ্যক থাকে হচ্ছে বিভাজনের দশায়, ঠিক আছে? আচ্ছা, ওকে। দেখো মোট সময়ের 5 থেকে 10 ভাগ সময় হচ্ছে এম ফেজে বা মাইটোটিক ফেজ অর্থাৎ বিভাজনের যে দশাটা সেখানে 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয়, বাকি 90 to 95% সময় ব্যয় হয় হচ্ছে ইন্টারফেজ বা প্রস্তুতিমূলক দশাতে। হ্যাঁ, এখন প্রস্তুতিমূলক দশা যেটা সেটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্যাপ অন ফেজ, সিনথেসিস ফেজ এবং গ্যাপ টু ফেজ। গ্যাপ অন ফেজে আমরা দেখতে পারবো এখানে 30 থেকে 40% সময় ব্যয় হয়। গ্যাপ অন ফেজে 30 থেকে 40% সময় ব্যয় হয়। সিনথেসিস ফেজ যেটা সেখানে 30 থেকে 50% সময় ব্যয় হয় এবং গ্যাপ টু ফেজ যেটা সেখানে 10 থেকে 20% সময় ব্যয় হচ্ছে এবং ফাইনালি মাইটোসিস যে ফেজটা সেখানে 5 থেকে 10% সময় ব্যয় হচ্ছে। তো আমরা এই যে টোটাল যে ফেজটা এইটুকু মানে মাইটোটিক ফেজ বাদে ইন্টারফেজ যেটা এইখানে আমরা দেখতে পাচ্ছি কত 90 to 95% সময় ব্যয় হচ্ছে এবং বিভাজন যে দশাটা অর্থাৎ মাইটোটিক ফেজ যেটা সেখানে 5 থেকে 10% অনলি 5 থেকে 10% সময় ব্যয় হচ্ছে এখানে। ওকে, দেখো যেটা বললাম যে কোনো নির্দিষ্ট সময়ে দেহের অল্প সংখ্যক কোষ মাইটোসিস পর্যায়ে থাকে এবং অধিকাংশ সময় অধিকাংশ কোষই থাকে ইন্টারফেজ পর্যায়ে। একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, অবভিয়াসলি এটা, আদারওয়াইজ যদি নিয়ন্ত্রণ না থাকতো, নিয়ন্ত্রণ বিনষ্ট হইলে কিন্তু সেখানে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে, টিউমার হওয়ার ঝুঁকি থাকে। এটা সামনে আমরা জানবো যে কোষচক্র যদি নিয়ন্ত্রণ হারায় তাহলে কি সমস্যা হয়। দেখো বাহ্যিক উদ্দীপনা প্রদান করে কে? জিএফ, গ্রোথ ফ্যাক্টর হচ্ছে বাহ্যিক উদ্দীপনা প্রদান করে এবং অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সিডিকে। ওকে, আচ্ছা। বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি ইরাইথ্রোপয়েটিন তৈরি করে। এটা এবারও মেডিকেলের কোশ্চেন এটা, যে ইরাইথ্রোপয়েটিন তৈরির ইরাইথ্রোপয়েটিন তৈরি করে কে? কিডনি। আর এইটার প্রতি সাড়া দিয়েই কিন্তু আমাদের বোন ম্যারো লোহিত রক্তকণিকা তৈরি করে। মানে আমাদের দেহে যখন দেখা যাবে যে রক্ত কম হয়ে গেছে বা লোহিত রক্তকণিকার সংখ্যা কম হয়ে গেছে তখন কিডনি কি করে? ইরাইথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ করে এবং যার ফলে সেখানে আমাদের যে বোন ম্যারো সেটা লোহিত রক্তকণিকা উৎপাদনটা বাড়িয়ে দেয়। আবার দেখা যাচ্ছে যখন লোহিত রক্তকণিকার পরিমাণটা স্বাভাবিক থাকে বা বেড়ে যায় তখন কিন্তু আমাদের কিডনি ইরাইথ্রোপয়েটিন হরমোন উৎপাদনটা কমায় দেয়, সেক্ষেত্রে আবারও এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। ওকে, আচ্ছা। ইন্টারফেস যেটা, ইন্টারফেস পর্যায়ে নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। এইটা ইম্পর্টেন্ট। ইন্টারফেস পর্যায়ে নিউক্লিয়াসকে বলা হয়ে থাকে হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। ওকে, আচ্ছা। এখানে কি বলছে যে টার্গেট কোষের মানে যে কোষ বিভাজিত হবে তার সারফেসে বিশেষ রিসেপ্টর প্রোটিনের সাথে গ্রোথ ফ্যাক্টর কানেক্ট হয় হয়ে কোষ চক্র শুরু করার নির্দেশ প্রদান করে। মানে একটা কোষ, সার্টেন একটা কোষ সে যে বিভাজিত হবে তাকে বিভাজনের বা এই কোষ চক্র শুরু হওয়ার স্টার্টের জন্য আমরা যখন ফার্স্ট চ্যাপ্টারটা পড়ছিলাম তখনও দেখছিলাম কিন্তু এই যে ট্রান্সলেশন শুরু হওয়ার জন্য, হ্যাঁ, সেখানে কি হয় মানে একটা তুমি দেখছিলে না মেথিওনিন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করতো AUG স্টার্ট কোডন, তাই না? সেরকম স্টার্টের জন্য এইখানেও কিছু একটা দরকার হয়, যেমন সারফেসের রিসেপ্টর প্রোটিনের সাথে কিন্তু গ্রোথ ফ্যাক্টর জিএফ জিএফ কানেক্ট হওয়া লাগে। জিএফ হচ্ছে তোমার বাহ্যিক উদ্দীপনা প্রদান করবে, তো বাহ্যিকভাবে এটা রিসেপ্টরের সাথে কানেক্ট হয়ে কিন্তু কি করে কোষ চক্র শুরু করার নির্দেশ প্রদান করে। ওকে, আচ্ছা। এবার আসি গ্যাপ ওয়ান ফেজে আমরা। এই গ্যাপ ওয়ান ফেজ হচ্ছে আমাদের ইন্টারফেজ অর্থাৎ প্রস্তুতিমূলক দশা যেটা সেটার প্রথম ফেজ হচ্ছে
জ্ঞাপন ফেজ। একটি কোষ পরবর্তীতে বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হয় জ্ঞাপন উপপর্যায়ে। কেন? কারণ দেখো, মাইটোটিক ফেজ যেটা, মাইটোটিক ফেজের পরবর্তী যে দশাটা ইন্টারফেজে, সেটাই হচ্ছে জ্ঞাপন ফেজ। তাইলে প্রথমে মনে করো একটা কোষ বিভাজিত হইল, বিভাজিত হওয়ার পরেই ও যে দশাটা অতিক্রম করবে সেটা হচ্ছে জ্ঞাপন ফেজ, তাই না? এই এই সময়টাই কিন্তু ও যে পরবর্তীতে আর বিভাজিত হবে কিনা সেটা এই সময় নির্ধারিত হয়ে যায়, ঠিক আছে? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ সিডিকে, এটা ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সিডিকে খাতায় একটা জায়গায় লিখে রাখো, খাতায় লেখো, খুবই উপকার হবে, এটা আসতে পারে। সিডিকে ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ সিডিকে, এটা ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, যে কোষটি আর বিভাজিত হবে না, ওই যে যেটা বললাম যে এইখানেই কিন্তু সিদ্ধান্ত গৃহীত হয়ে যায় যে একটা কোষ পরবর্তীতে আর বিভাজিত হবে কিনা। হ্যাঁ, তো এই যে যে কোষটা আর বিভাজিত হবে না তারা 1 সপ্তাহ, 1 বছর আমৃত্যু এই জ্ঞাপন উপপর্যায়ে আবদ্ধ হয়ে যায়। আর আমরা দেখছি মোট কোষ চক্রের 30 থেকে 40% সময় এই জ্ঞাপন উপপর্যায়ে ব্যয় হয়। এবার আসি এস ফেজ অর্থাৎ সিনথেসিস ফেজ। সিনথেসিস ফেজে যে কাজটা ঘটে, সংশ্লেষণ, সংশ্লেষণের কাজ ঘটে। এখন কি সংশ্লেষণের কাজ ঘটে? এখানে হচ্ছে ডিএনএ সংশ্লেষণ হয়, ঠিক আছে? এখানে ডিএনএ সংশ্লেষণ হয়, হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। ওকে, এখানে হচ্ছে ডিএনএ সংশ্লেষ হয়, হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। ওকে, তাহলে এইখানে মূলত দেখো ডিএনএ সংশ্লেষণের কাজ ঘটতেছে আর হিস্টোন প্রোটিন সংশ্লেষণের কাজ ঘটতেছে। হ্যাঁ, আর এইখানে টোটাল সময়ের 30 থেকে 50 ভাগ সময় ব্যয় হচ্ছে। গ্যাপ টু ফেজ যেটা, এটা হচ্ছে আমাদের মাইটোটিক ফেজের একদম পূর্বের অবস্থা হচ্ছে আমাদের গ্যাপ টু ফেজ। সুতরাং গ্যাপ টু ফেজে কিন্তু মাইটোটিক ফেজে যাওয়ার জন্য একদম ইনিশিয়াল যে শর্তগুলা প্রয়োজন বা ইনিশিয়াল যে ম্যাটেরিয়ালগুলা প্রয়োজন সেইগুলা তৈরি হয়ে যায় কিন্তু এই গ্যাপ টু ফেজে। দেখো, মাইটোটিক ফেজে দিয়ে কি হবে, স্পিন্ডল তন্তু তৈরি হবে, তাই না? মাইটোটিক ফেজে গিয়ে কিন্তু স্পিন্ডল তন্তুর প্রয়োজন হবে। সেটা কোথায়? এটা হচ্ছে মাইটোসিসের মেটাফেজে, রাইট? তো এই যে স্পিন্ডল তন্তু, এটা কি হুট করে চলে আসবে? না, স্পিন্ডল তন্তু তৈরি হয় কিন্তু এই মাইক্রোটিউবিউলস থেকে। আর গ্যাপ টু ফেজে কিন্তু এই মাইক্রোটিউবিউলটাই সংশ্লেষ হয়ে যাবে, ঠিক আছে? গ্যাপ টু ফেজে দেখো এই উপপর্যায়ের প্রধান কাজ হলো মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ, যা দিয়ে মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরি হবে। ওকে, তাহলে গ্যাপ টু ফেজেই কিন্তু মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থগুলা সংশ্লেষণ হয়ে যাচ্ছে, যেটা দিয়ে মাইটোসিসের এই যে মেটাফেজ উপপর্যায়ে গিয়ে আলটিমেটলি মেটাফেজে তো না, প্রোমেটাফেজেই এটা শুরু হয়ে যায় আর কি, স্পিন্ডল তন্তু তৈরির কাজ কাম, তাই না? আচ্ছা, একটি সেন্ট্রোসোম থেকে দুটা সেন্ট্রোসোমে পরিণত হয়, এটা ইম্পর্টেন্ট। একটা সেন্ট্রোসোম থেকে দুইটা সেন্ট্রোসোমে পরিণত হওয়ার কাজটা কোথায় ঘটে? গ্যাপ টু ফেজে ঘটে। ওকে, একটা সেন্ট্রোসোম থেকে দুইটা সেন্ট্রোসোমে পরিণত হওয়ার যে ব্যাপারটা, এটা গ্যাপ টু ফেজেই হয়ে যায়। সেন্ট্রোসোম মাইক্রোটিউবিউল তৈরির সূচনা করে, সেন্ট্রোসোম মাইক্রোটিউবিউল তৈরির সূচনা করে, সেন্ট্রোসোম মাইক্রোটিউবিউল তৈরির সূচনা করে। এটাও গুরুত্বপূর্ণ একটা লাইন। বিভাজন প্রক্রিয়ায় প্রচুর শক্তির প্রয়োজন হয়, যেটা এটিপি থেকে আসে। হ্যাঁ, আবার আরেকটা জিনিস দেখো, গ্যাপ টু ফেজ থেকে কেউ যদি মাইটোটিক ফেজে প্রবেশ করতে চায় তাহলে সেখানে এমপিএফ এর প্রয়োজন হয়। সেখানে এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক একটা প্রোটিনের প্রয়োজন হয়। ওকে, এবার ফাইনালি দেখি গ্যাপ টু ফেজে কত সময় ব্যয় হয়, 10 থেকে 20 ভাগ সময় ব্যয় হয়। ওকে, তাহলে গ্যাপ টু ফেজ থেকে আমরা কি কি জিনিস জানলাম?
গ্যাপ টু ফেজটা ইম্পর্ট্যান্ট। গ্যাপ টু ফেজ থেকে আমরা প্রথম কথা জানলাম যে এইখানে যেহেতু এটা মাইটোটিক ফেজের একদম পূর্বের অবস্থা, তো এইখানে হচ্ছে তোমার মাইটোটিক ফেজে যে যে স্পিন্ডল তন্তু তৈরি হবে সেইটার জন্য কিন্তু মাইক্রোটিউবিউলস প্রয়োজন হবে। হ্যাঁ, সেটার জন্য কি দরকার? মাইক্রোটিউবিউলস। এটার জন্য মাইক্রোটিউবিউলস দরকার। এই মাইক্রোটিউবিউলস থেকে কিন্তু স্পিন্ডল তন্তু তৈরি হবে। এই কারণে মাইক্রোটিউবিউলস তৈরির যে কাজটা, মাইক্রোটিউবিউল সংশ্লেষণের যে কাজটা, এটা এই যে আমাদের গ্যাপ টু ফেজ এখানেই সংশ্লেষণ হয়ে যায় মাইক্রোটিউবিউলসটা। সেকেন্ডলি যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার, যেটা ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল। হ্যাঁ, সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয় এখানে। আর এই সেন্ট্রোমিয়ার থেকেই কিন্তু কি হয়, সেন্ট্রোমিয়ার থেকেই কিন্তু মাইক্রোটিউবিউলস তৈরির সূচনা হয়। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার থেকেই কিন্তু, সেন্ট্রোমিয়ার বলতেছি সেন্ট্রোসোম, সরি 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 সেন্ট্রোসোম, ভুল বললাম একটু, একই জিনিস বাট একটু ভুল হয়ে গেছে, সরি। সেন্ট্রোসোম থেকেই কিন্তু পরবর্তীতে মাইক্রোটিউবিউলস তৈরির সূচনা ঘটে, এবং এই যে গ্যাপ টু থেকে মাইটোটিক ফেজে যাওয়ার জন্য এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের প্রয়োজন হয়। এবার আসি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এটার কয়েকটা টাইপ আছে, এটার 4টা টাইপ আছে। কি কি আমি এভাবে মনে রাখি, সিকোয়েন্সটা ডিএফ, ডিএফ, দেখো ডেড বানান কি, ডিই ডেড, এই ডেড এর লাস্টের ডি এর পরিবর্তে বি, উচ্চারণটা হবে ডেব, ডিএব। হ্যাঁ, ডিএব। সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি। সিকোয়েন্সটা মনে রাখলে একটা লাভ আছে, এই কারণে সিকোয়েন্সটা মনে রাখতে বললাম। সাইক্লিন ডি দেখো কি কাজটা করবে। প্রথমে যেহেতু ও কি করবে, তুমি এইটার সাথে তুমি এর আগে আমরা যে ইন্টারফেস দশাটা দেখলাম, ইন্টারফেসে গ্যাপ অন ফেজ, তারপর হচ্ছে সিনথেসিস ফেজ, গ্যাপ টু ফেজ, এইগুলার কাজটা একটু মিলাইতে হবে। এই সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি, এটার কাজের সাথে মেলানোর জন্য। হ্যাঁ, সাইক্লিন ডি কি কাজটা করে দেখো, সাইক্লিন ডি কোষকে গ্যাপ অন থেকে এস ফেজ, এস ফেজ থেকে গ্যাপ টু ফেজ এই নেওয়ার কাজটা করে হচ্ছে সাইক্লিন ডি। এটা মনে রাখার সিস্টেম কি দেখবা, এটা মনে রাখার সিস্টেম হচ্ছে ডি তে কি হয়, ডি তে ড্রাইভ, ড্রাইভ, ঠিক আছে। এই ডি তে ড্রাইভ, সাইক্লিন ডি হচ্ছে কাইন্ড অফ ট্রান্সপোর্টেশনের মতো কাজ করে, যে এটা গ্যাপ ওয়ান থেকে নিয়ে যাচ্ছে হচ্ছে এস ফেজে, এস ফেজ থেকে নিয়ে যাচ্ছে গ্যাপ টু ফেজে, এই কাজটা করে থাকে হচ্ছে সাইক্লিন ডি। হ্যাঁ, ড্রাইভের কাজটা করে থাকে, চলাচলের কাজ। ওকে, এবার সাইক্লিন ই এবং সাইক্লিন এ, এই দুইটা কানেক্টেড কিরকম দেখো, সাইক্লিন এ তে গিয়ে, সাইক্লিন এ হচ্ছে এস পর্যায়ে সিনথেসিস অর্থাৎ সংশ্লেষণের যে ব্যাপারটা এটাকে ঘটায় বা ত্বরান্বিত করে, ঘটায় বা ত্বরান্বিত করে। হ্যাঁ, আর এর আগে অর্থাৎ সাইক্লিন এর আগে আছে কোনটা ভাই, সাইক্লিন এর আগে আছে সাইক্লিন ই। সাইক্লিন ই কি কাজটা করে, সাইক্লিন ই হচ্ছে তোমার এই যে এতে গিয়ে কি হচ্ছে, মূল সংশ্লেষণটা ঘটতে হয়, তো সংশ্লেষণের জন্য কোষকে প্রস্তুত করা তো লাগবে তার আগে, তাই না? এই প্রস্তুতের কাজটা হচ্ছে এই সাইক্লিন ই করে থাকে। ওকে, তাহলে সাইক্লিন ই কি করতেছে, কোষকে সংশ্লেষণের জন্য প্রস্তুত করবে, আর সাইক্লিন এ হচ্ছে সংশ্লেষণ করবে বা সংশ্লেষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত বা সক্রিয় করবে। আর সাইক্লিন বি কি করে, এটা হচ্ছে সাইক্লিন বি হচ্ছে স্পিন্ডল তন্ত্র তৈরির, স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করে থাকে সাইক্লিন বি। সাইক্লিন বি স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য মাইটোসিসের জন্য সবকিছু সম্পন্ন করে থাকে, যেটা বললাম যে ওই যে ইন্টারফেজের
গ্যাপ অন ফেজ, এস ফেজ এবং গ্যাপ টু ফেজ, এই তিনটার সিকোয়েন্সটা জানতে হবে। আমরা সংশ্লেষণ পর্যায় পর্যন্ত দেখে ফেলছি। গ্যাপ টু ফেজে কি হবে, মাইক্রোটিউবিউলস তৈরির যে ব্যাপারটা, স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য মাইক্রোটিউবিউলস তৈরির যে ব্যাপারটা, সেইটা নিয়ে কাজ করবে গ্যাপ টু ফেজ। সেজন্য দেখো সাইক্লিন বি কি করতেছে, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট স্পিন্ডল তন্ত্র তৈরির জন্য কিন্তু প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করতেছে। ওকে, তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার। এবার আসি সি আর্চিনের ডিম নিয়ে কাজ করার জন্য। হ্যাঁ, সি আর্চিনের ডিমের প্রোটিন সংশ্লেষণ বিষয়ে যখন টিমোথি হান্ট কাজ করছিলেন, তখন তিনি সিডিকে, হ্যাঁ সিডিকে অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এটা আবিষ্কার করছিলেন। আমি এটা যেভাবে মনে রাখতাম, নামটা কি, হান্ট না? হান্টিং মানে কি, শিকার করা, তাই না? তাহলে এই টিমোথি হান্ট সিডিকে শিকার করছিলেন। দারুণ একটা জিনিস না সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইন্ডনেস? তাহলে টিমোথি হান্ট কিন্তু এই সিডিকে শিকার করছিলেন। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এটা শিকার করছিলেন হচ্ছে টিমোথি হান্ট, আমি এইভাবে মনে রাখি। হার্টওয়েল ইস্ট কোষে এমন একটা জিনের সন্ধান পান যেটা কোষচক্র শুরু করে বলে ধরে নেওয়া হয়। হ্যাঁ, পরবর্তীতে এই যে হান্ট এবং হার্টওয়েল এই দুইজনকে কিন্তু হার্টওয়েল এবং পল নার্স এই তিনজনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই টিমোথি হান্টের এটা সিডিকে আবিষ্কারের ব্যাপারটা। জীবজীবনে ইন্টারফেসের গুরুত্ব এটা একটু দেখে নিও। কোষচক্রের গুরুত্ব তাৎপর্য এটা পারা যাবে না প্রবলেম। মাইটোটিক ফেজ অর্থাৎ বিভাজন দশা, মাইটোটিক ফেজে অনলি 5 থেকে 10% সময় ব্যয় হচ্ছে, তাই না? মাইটোটিক ফেজে মাত্র 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয়। স্তন্যপায়ীদের ক্ষেত্রে এখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে মাইটোটিক ফেজে। হ্যাঁ, স্তন্যপায়ীদের কোষচক্রে মাইটোটিক ফেজের সময়কাল 1 থেকে 1.5 ঘন্টা। অধুনা কোষচক্রকে 3টা পর্যায়ে ভাগ করা যায়। কি কি সেটা হচ্ছে, একটা হচ্ছে তোমার ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোসিস, এই দুইটা ভাগে ভাগ করা যায় কোষচক্রকে। দেখো কোষচক্রকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফেজের মধ্যে কি কি আসতেছে, ইন্টারফেজের মধ্যে আসতেছে হচ্ছে তোমার গ্যাপ অন ফেজ, এস ফেজ এবং গ্যাপ টু ফেজ এবং মাইটোটিক ফেজ, তাই না? তো এইটা তো ভাই ইন্টারফেজেরই অন্তর্ভুক্ত। এ কারণে অধুনা কোষচক্র যেটা, সেটাকে 3টা পর্যায়ে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ইন্টারফেজ, মাইটোসিস ফেজ, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস, মানে যেটা যেটা ঘটে থাকে কোথায়, এটা হয় হচ্ছে টেলোফেজে গিয়ে যেটা সাইটোকাইনেসিস হয় সেটার কথা বলা হচ্ছে। ওকে, তাহলে এটা গুরুত্বের সাথে দেখো যে কোষচক্রকে আমরা 3টা ভাগে ভাগ করতেছি। অধুনা কোষচক্রকে, সেটা হচ্ছে ইন্টারফেজ, মেটাফেজ এবং ফাইনালি সাইটোকাইনেসিস, যেটা টেলোফেজে গিয়ে হয়। যদি সাইটোকাইনেসিস না হইতো তাহলে কি কি সমস্যা হতো সেটা আমরা সামনে দেখব। ওকে, এবার আসি মাইটোসিস। মাইটোসিসকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। দেখো যখন কোষচক্রের কথা বলা হইলো তখন অনেকের মাথায় আসছিল ভাই এটা মনে হয় ইন্টারফেজ এবং এম ফেজ, এই দুইটার মাঝে মনে হয় সীমাবদ্ধ। বাট আমরা দেখলাম যে সেখানে সাইটোকাইনেসিস বলতে একটা টার্ম আনা হইলো। কেন সাইটোকাইনেসিস একটা টার্ম আনা হইলো? কারণ আমরা দেখছিলাম প্রথমে যে আর্নেস্ট শ্লেজেল, না শ্লাইখার, সরি শ্লেজেল তো ভাই প্রাণী বিজ্ঞানী শ্লাইখার, উনি বলছিলেন কি ক্যারিওকাইনেসিস বলছিলেন না মাইটোসিসকে প্রথমে। কারণ কি, কারণ হচ্ছে ওই যে নিউক্লিয়াস একবার বিভাজিত হচ্ছে এই কারণে। তো মাইটোসিসকে কিন্তু আমরা এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এই 2টা ভাগে ভাগ করতেছি, কারণ আমাদের অ্যানাফেজ পর্যন্ত আমরা দেখতে পারতেছি অ্যানাফেজ পর্যন্ত নিউক্লিয়াস বিভাজনের বিষয়গুলা ঘটতেছে। হ্যাঁ, এই জন্য মূলত মাইটোটিক ফেজ অ্যানাফেজ পর্যন্ত নিউক্লিয়াসের বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিসের জন্য কাজ কাম করতেছে, কিন্তু টেলোফেজে গিয়ে আমরা দেখতে পারতেছি সেখানে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে। সাইটোপ্লাজমের বিভাজন হওয়ার মাধ্যমে নতুন অপত্য কোষের সৃষ্টি হচ্ছে, তাই না? এই কারণেই কিন্তু মাইটোসিসকে
ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এই দুইটা ভাগে ভাগ করা হয়ে যাচ্ছে। দেখো মাইটোসিসের শেষের দিকে এটা ঘটে, সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, মাইটোসিসকে প্রধানত 5টা দশায় ভাগ করা যায়। সেটা কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 5টা দশা বা পর্যায়ে ভাগ করা যায়। প্রোফেজ, প্রোফেজ বা অদ্য পর্যায়। প্রোফেজ সম্পর্কে একটা কথা জেনে রাখো যে এটা সবচেয়ে দীর্ঘ পর্যায়। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ। এই দেখো, মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, হ্যাঁ, জল বিয়োজন হয় নিউক্লিয়াসের বলতেছি ক্রোমোজোমের জল বিয়োজন হয়, ফলে এটা খাটো ও মোটা হয়। হ্যাঁ, ফলে এটা ক্রোমোজোমগুলা সংকুচিত হতে থাকে, ফলে ক্রমাগত ক্রোমোজোমগুলা খাটো এবং মোটা হয়, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং স্পষ্ট হতে স্পষ্টতরভাবে দৃষ্টিগোচর হয়। ওকে, তাহলে প্রোফেজে কি ঘটনাটা ঘটতেছে আমরা দেখছি। এইটা দেখো ইন্টারফেজে, তুমি একটু চিত্রের দিকে লক্ষ্য করো। ইন্টারফেজে যখন থাকতেছে তখন কিন্তু আমরা জাস্ট এই যে নিউক্লিয় প্লাজমের ভেতরে এই যে ক্রোমাটিন গুলাকে এইভাবে পেঁচায় গুছায় দেখতেছি, তাই না, পেঁচানো অবস্থায় দেখতেছি, তখন কিন্তু ক্রোমোজোম গুলাকে খুব ভালোভাবে শনাক্ত করা যাচ্ছে না। তো পরবর্তীতে কি হচ্ছে, যখন এটা প্রোফেজে প্রবেশ করতেছে তখন এটার জল বিয়োজন শুরু হয়ে যাচ্ছে। জল বিয়োজন হইলে কি হচ্ছে, এই যে লম্বা পেঁচানো গোচানো যে অবস্থা, এখান থেকে এটা সংকুচিত হতে শুরু করতেছে। হ্যাঁ, এখান থেকে এটা সংকুচিত হতে শুরু করতেছে অ্যান্ড এক পর্যায়ে হচ্ছে কি, এক নাম্বার কথা হচ্ছে রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, খাটো মোটা হচ্ছে, স্পষ্ট হতে স্পষ্টতরভাবে দৃষ্টিগোচর হচ্ছে, মানে তখন দেখা সম্ভব হচ্ছে, তাই না, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আবার তুমি এইখানে যে নিউক্লিওলাস দেখতে পারতেছো, এই যে প্রোফেজের শেষের দিকে কিন্তু এই নিউক্লিওলাসেরও বিলুপ্তি ঘটতে থাকে। এটা একটু ইম্পর্টেন্ট দিয়ে, এটা একটু গুরুত্ব দিয়ে দেখো যে ঘটতে থাকে বলছে। হ্যাঁ, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে বলছে, ঘটে যায় না কিন্তু। ঘটবে কোথায়, কখন ঘটে যাবে? এই যে প্রোমেটাফেজে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে যাবে হচ্ছে এই প্রোমেটাফেজে। ওকে, মনে রাখবা, এটা ঘটতে থাকবে হচ্ছে প্রোফেজে। এ পর্যায়ে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ সিডিকে কর্তৃক কতক প্রোটিনের ফসফোরাইলেশন হয়। আমরা এর আগে দেখছি সিডিকে কর্তৃক হচ্ছে প্রোটিনের ফসফোরাইলেশন হয়, যার কারণে ক্রোমোজোমের সংকোচন শুরু হয় এবং কতক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। ওকে, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে প্রতিটা ক্রোমোজোম কি হয়, সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে অনুদৈর্ঘ্যে, ঠিক আছে, সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে অনুদৈর্ঘ্যে দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়। ঠিক আছে, দুইটা সূত্রে বিভক্ত হয়, যেটাকে বলা হয় ক্রোমাটিড। প্রতিটা সূত্রকে বলা হয় ক্রোমাটিড। এই পর্যায়ের শেষের দিকে আমরা দেখি যে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে। প্রাণী কোষে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। হ্যাঁ, প্রাণী কোষের ক্ষেত্রে হয় হচ্ছে সেন্ট্রিওল থেকে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউলস থেকে। বলতো মাইক্রোটিউবিউলস গঠনের যে ব্যাপারটা, এটা কোথায় ঘটে মনে আছে? গ্যাপ টু ফেজে ঘটে, তাই না? রাইট। ওকে, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে এই যে স্পিন্ডল তন্তু সৃষ্টির যে কাজটা করতেছে কে? মাইক্রোটিউবিউলস। এবং প্রাণী কোষের ক্ষেত্রে এই কাজটা করতেছে সেন্ট্রিওল। ওকে, এবার আসি প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ হচ্ছে আর সবচেয়ে কম স্থায়ী পর্যায় বা সবচেয়ে কম সময় লাগে হচ্ছে এই প্রোমেটাফেজে, স্বল্প স্থায়ী পর্যায়ে। এই দেখো, স্বল্প স্থায়ী পর্যায় হচ্ছে প্রোমেটাফেজ। প্রোফেজের একেবারে শেষ দিকে উদ্ভিদ কোষে কতগুলা তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুমেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়।
এই পর্যায়ে প্রথম দিকে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলার আঘাতে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে থাকে এবং একসময় বিলুপ্ত হয়ে যায়। যেটা বলছিলাম যে প্রোফেজে কি হয়, প্রোফেজে হচ্ছে এই যে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস এই দুইটা জিনিস হচ্ছে বিলুপ্ত হতে থাকে আর প্রোমেটাফেজে এটা বিলুপ্ত হয়ে যায়। ওকে, এ পর্যায়ে নিউক্লিওলাসেরও বিলুপ্তি ঘটে। প্রোমেটাফেজ পর্যায়ে উদ্ভিদ কোষের তন্তুময় প্রোটিন সমন্বয়ে গঠিত স্পিন্ডল তন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় কিন্তু এই প্রোমেটাফেজে। স্পিন্ডল যন্ত্রের দোমেরুর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। আচ্ছা, চিত্রের মাধ্যমে যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে প্রোমেটাফেজ। এই যে অবস্থাটা দেখতে পারতেছো, এখানে যে মাঝের যে অঞ্চলটা এইটা হচ্ছে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর, এবং এই অঞ্চল এইটা হচ্ছে মেরু অঞ্চল। ঠিক আছে, এটা হচ্ছে দুই মেরু। ঠিক আছে, এই দুইটা হচ্ছে দুই মেরু, আর মাঝখানের এই অংশটা হচ্ছে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলা এক মেরু হতে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে, এদেরকে বলা হয় স্পিন্ডল ফাইবার। এবং এইসব ফাইবারের যেসব ফাইবারের সাথে ক্রোমোজোম কানেক্টেড থাকে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যেসব ফাইবারের সাথে সংযুক্ত থাকে ওইসব ফাইবারকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। ওকে, আর এইখানে একটা জিনিস দেখা যায়, সেটা কি, ক্রোমোজোমগুলা তুমি দেখতে পারতেছো, এই যে ক্রোমোজোমগুলা এই ট্রাকশন ফাইবার ধরে আস্তে আস্তে আগাইতে থাকে। এ মেরু থেকে দুই মেরু থেকে কি হয়, ট্রাকশন ফাইবার ধরে ক্রোমোজোমগুলা মেরুর দিকে আগাইতে থাকে। এই যে মেরু অঞ্চল যেটা দেখতে পারতেছো, এই মেরু অঞ্চলের দিকে এগোতে থাকে ক্রোমোজোমগুলা। তো মেরু অঞ্চলের দিকে এগোনোর জন্য ওরা খানিকটা আন্দোলিত হয়, এটাকে লাইক ডান্সের মতো মনে হয়, যার কারণে এটাকে বলা হয় ক্রোমোজোমাল ডান্স বা ক্রোমোজোমীয় নৃত্য। হ্যাঁ, এটাকে বলা হয় ক্রোমোজোমাল ডান্স বা ক্রোমোজোমীয় নৃত্য। ওকে, তাহলে ক্রোমোজোমীয় নৃত্য আমরা কোথায় দেখতে পাই? প্রোমেটাফেজে। ওকে, প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে এবং এই দুই মেরু থেকে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হইতে থাকে। হ্যাঁ, দুই মেরু থেকে কি হয়, অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হইতে থাকে, এটা ইম্পর্ট্যান্ট। মাইটোটিক সেন্টার যদি বলি, যে মাইক্রোটিউবিউলস হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, আর প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রোসোম। এখন মাইটোটিক সেন্টার কি? মাইটোটিক সেন্টার হচ্ছে কোথা থেকে সেন্ট্রিওল মানে মাইটোটিক সেন্টার হচ্ছে কোন জিনিসটা থেকে বা কোনটা থেকে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা হচ্ছে, এইটার উপর ভিত্তি করে মাইটোটিক সেন্টার নির্ধারণ করা হয়। যেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা মাইক্রোটিউবিউলস থেকে আসতেছে, প্রাণী কোষের ক্ষেত্রে এটা আসতেছে সেন্ট্রোসোম থেকে বা সেন্ট্রিওল থেকে। স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকরের মোটর প্রোটিনে সংযুক্ত হয়। আচ্ছা, আমরা দেখছি যে স্পিন্ডল যন্ত্রের যেসব ফাইবারের সাথে এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কানেক্টেড হচ্ছে ওই সব ফাইবারকে বলা হচ্ছে ট্রাকশন ফাইবার। আবার এই যে ফাইবারটাও তো ক্রোমোজোমের একটা অংশের সাথে মিলিত হয়, তাই না? সেন্ট্রোমিয়ারের যে অংশের সাথে ক্রোমোজোম মানে সেন্ট্রোমিয়ারের যে অংশের সাথে এই ফাইবারগুলো মিলিত হয় ওইটা হচ্ছে কাইনেটোকরের মোটর প্রোটিন। ওকে, সেন্ট্রোমিয়ারের কাইনেটোকরের মোটর প্রোটিনে হচ্ছে এই স্পিন্ডল ফাইবার সংযুক্ত হয়। গ্রেট। এবার আসি মেটাফেজ বা মধ্য পর্যায়। স্পিন্ডল যন্ত্রের দোমেরুর মধ্যবর্তী স্থানকে আমরা জানি যে এটাকে বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বলা হয়। কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে বলা হয় মেটাকাইনেসিস। আমরা প্রোমেটাফেজ দশায় দেখছিলাম যে এই ক্রোমোজোমগুলা এই মেটাকাইনেসিসের জন্য বা বিষুবীয় অঞ্চলে অবস্থানের জন্য কিছুটা আন্দোলিত হয়ে মেটাফেজের মানে কি বলবো মেটা অবস্থানে বা মধ্য অবস্থান বা বিষুবীয় অঞ্চলে আসার চেষ্টা করে, যার কারণে তখন আমরা ক্রোমোজোমাল ডান্স দেখতে পাই, তাই না? তো এই যে কোষ বিভাজনের মেটাফেজ দশায় কিন্তু এই ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়, যেটাকে বলা হয় মেটাকাইনেসিস।
এ পর্যায়ে ক্রোমাটিডগুলা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কথা, আমরা দেখছিলাম প্রোফেজেও কিন্তু এই ক্রোমাটিডগুলা খাটো মোটা ছিল এবং দৃষ্টিগোচরও ছিল, কিন্তু প্রোমেটাফেজ সরি সবচেয়ে এই মেটাফেজ ধাপেই একমাত্র সবচেয়ে বেশি খাটো এবং স্পষ্ট দেখা যায়, এবং ক্রোমোজোমগুলা এইখানে গোনা যায়। এই দেখো, এ পর্যায়ে ক্রোমোজোমের সংখ্যা, আকার, আকৃতি নির্ণয় করা যায়, এত পরিমাণে স্পষ্ট থাকে। মেটাফেজে এত পরিমাণে স্পষ্ট থাকে যে এখানে ক্রোমোজোমের সংখ্যা এবং আকার আকৃতি নির্ণয় করা যায়। হ্যাঁ, এই যে সবচেয়ে বেশি খাটো মোটা হচ্ছে এবং স্পষ্ট হচ্ছে, এই জিনিসটা হয়ে থাকে একটা অতিমাত্রায় প্রক্রিয়ায় এটা হয়ে থাকে বলে এটাকে বলা হয় সুপার কয়েলিং। ঠিক আছে, একটা অতিমাত্রায় কয়েলিং প্রক্রিয়া এটা হয়ে থাকে বলে এটাকে বলা হয় সুপার কয়েলিং। ক্রোমোজোমের খাটো ও মোটা হওয়ার যে অবস্থা এটাকে বলা হয় কনডেনসেশন। ক্রোমোজোমের খাটো এবং মোটা হওয়াকে বলা হয় কনডেনসেশন। ওকে, সো সুপার কয়েলিং প্রক্রিয়া হচ্ছে ক্রোমোজোম খাটো এবং মোটা হচ্ছে, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হচ্ছে। ইম্পর্টেন্ট কথা আরেকটা, যে সম্পূর্ণ বিলুপ্ত হয় কোথায়, এমসিকিউতে যদি থাকে যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ এটা সম্পূর্ণ বিলুপ্ত হয় কখন, যদি অপশনে মেটাফেজ থাকে তাহলে এইটাই দাগাবা, মেটাফেজ দাগাবা। আর যদি অপশনে মেটাফেজ না থাকে তাহলে প্রোমেটাফেজ থাকলে প্রোমেটাফেজ যদি না থাকে তাহলে প্রোফেজ দাগাবা। ঠিক আছে, সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে মেটাফেজে, তারপর অগ্রাধিকার হচ্ছে প্রোমেটাফেজে, তারপর অধিকার হচ্ছে প্রোফেজে। ওকে, এবার দেখো মেটাফেজের পরবর্তী ধাপ কোনটা, অ্যানাফেজকে কি বলা হয়, অ্যানাফেজকে বলা হয় গতি পর্যায়। কারণ কি, এখানে হচ্ছে দুই মেরুর দিকে যাওয়া শুরু করে। মেটাফেজে যে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত ছিল, এখন হচ্ছে এই বিষুবীয় অঞ্চল থেকে সমান সংখ্যক ক্রোমোজোম বিপরীত মেরুর দিকে যাওয়া শুরু করে, তাই না, মেরুর দিকে যাওয়া শুরু করে। তো এই যে মেরুর দিকে যাওয়া শুরু করার জন্য এখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার প্রয়োজন হয়। ঠিক আছে, আর এই কাজটাই হয়ে থাকে হচ্ছে মেটাফেজের শেষ ভাগে। মেটাফেজের শেষ ভাগে হচ্ছে এই সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। ওকে, অ্যানাফেজ সম্পর্কে আরেকটা তথ্য আমি তোমাকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এটা আবুল হাসান স্যারের বইয়ে নাই কিন্তু আদিপুর স্যারের বইয়ে আছে। অ্যানাফেজ হচ্ছে সর্বক্ষণস্থায়ী পর্যায়। অ্যানাফেজ হচ্ছে সর্বক্ষণস্থায়ী পর্যায়, এটা মাথায় রাখতে হবে। অ্যানাফেজ হচ্ছে সর্বক্ষণস্থায়ী পর্যায়। ওকে, দেখো অ্যানাফেজে কি হচ্ছে, সেন্ট্রোমিয়ার পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হচ্ছে এবং ক্রোমোজোমগুলা কি হচ্ছে, মেরুর দিকে ধাবিত হচ্ছে, এবং এই মেরুমুখী চলনের সময় ক্রোমোজোমগুলা ভি অর্থাৎ মেটাসেন্ট্রিক, এল মানে সাবমেটাসেন্ট্রিক, জে মানে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই মানে হচ্ছে টেলোসেন্ট্রিক। তুমি জাস্ট এই সিকোয়েন্সগুলো মনে রাখবা, ভি এল জে আই, এই সিকোয়েন্সটা মনে রাখবা। আর ভিতে হচ্ছে মনে রাখবা যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এই সিকোয়েন্সটা মনে রাখলে তুমি ক্র্যাক করে ফেলতে পারবা ইনশাল্লাহ। ওকে, তো ক্রোমোজোমগুলা যখন এই মেরুতে পৌঁছায় যায়, ক্রোমোজোমগুলা যখন মেরুর কাছাকাছি পৌঁছায় তখনই অ্যানাফেজ তথা গতি পর্যায়ের সমাপ্তি ঘটে। এবার আসি টেলোফেজ। টেলোফেজে আমরা কি দেখতে পাবো, টেলোফেজে দেখতে পারবো হচ্ছে সাইটোকাইনেসিস। টেলোফেজে দেখতে পারবো হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে কি, সাইটোপ্লাজমের বিভাজন হবে হচ্ছে এই সাইটোকাইনেসিসে, মানে টেলোফেজ পর্যায়ে। ঠিক আছে, আচ্ছা অ্যানাফেজ অর্থাৎ গতীয় পর্যায়ে কি হচ্ছে, ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি গেলে অ্যানাফেজ বা গতীয় পর্যায়ের সমাপ্তি ঘটতেছে। তো তখন টেলোফেজে গিয়ে কি হয়, ক্রোমোজোমগুলা মেরুতে স্থির অবস্থান নেয়। হ্যাঁ, ক্রোমোজোমগুলা দুই মেরুতে স্থির অবস্থান নেয় এবং ক্রোমোজোমগুলাতে আবার জল যোজন হয়। ক্রোমোজোমগুলাতে কি হয়, আবার জল যোজন হয়। আচ্ছা, আমরা প্রোফেজ ধাপে কি দেখছিলাম, জল যোজন হইলে কি হয়, খাটো মোটা, জল যোজন হইলে কি হয়, খাটো মোটা,
জল বিয়োজন হইলে কি হয়, জল যোজন বলতেছি, জল বিয়োজন হইলে সংকুচিত হয়, খাটো মোটা হয় এবং দৃষ্টিগোচর হয়। এখন বিপরীত কথা, জল যোজন হবে তখন কি হবে, জল যোজন হইলে এটা হচ্ছে তোমার অস্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, খাটো মোটা অবস্থা থেকে ক্রমশ সরু ও লম্বা হবে, ক্রোমোজোমগুলা সরু লম্বা হবে, অস্পষ্ট হবে এবং দৃষ্টি থেকে অগোচরে চলে যাবে, আর এটা দেখা যাবে না। ঠিক আছে? এবং দেখো, এর আগে যে ঘটনাগুলা ঘটেছে তার পুরো বিপরীত ঘটনা ঘটবে এখানে। এর আগে কি হয়েছে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তি হয়েছে, কিন্তু এখন কি হবে, সাইটোকাইনেসিস যখন হবে তখন দুই মেরুতে ক্রোমোজোমগুলো চারদিকে নিউক্লিয়ার এনভেলপ এবং স্যাট ক্রোমোজোমের গৌণ কুঞ্চনে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটবে। এই যে গৌণ কুঞ্চন, এটাকে বলা হয় নিউক্লিয়ার রিঅর্গানাইজার, মানে নিউক্লিওলাস পুনরায় এটা সৃষ্টি করার জন্য কাজ করে থাকে। এখন আসে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। এটা টেলোফেজ পর্যায়ের শেষের দিকে হয়ে থাকে। সাইটোকাইনেসিস হয়ে থাকে। বিভাজনরত কোষের সাইটোপ্লাজমের বিভক্তি হওয়াকে বলা হয় হচ্ছে সাইটোকাইনেসিস। দেখো, এইটা হচ্ছে কোষ। দুই মেরুতে এই যে দুই মেরুতে তোমার ক্রোমোজোম আছে, নিউক্লিয়ার এনভেলপ আছে, নিউক্লিওলাস আছে। তো জাস্ট এই মাঝখান দিয়ে যদি সাইটোকাইনেসিসের মাধ্যমে সাইটোপ্লাজমের বিভাজন হয়ে যায়, তাহলেই তো দুইটা অপত্য কোষের সৃষ্টি হচ্ছে, রাইট? তো এখন এই বিভক্তি করার কাজটা কে করবে? এখানে কোষ প্লেট তৈরি হওয়া লাগবে, এই জায়গাটায় কোষ প্লেট তৈরি হওয়া লাগবে, তাহলেই তো হয়ে যাচ্ছে। কোষ প্লেট তৈরির জন্য কাজ করে কে? আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখছিলাম যে গলজি বডি এখানে হেল্প করে, তাই না? দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং সাইটোপ্লাজম থেকে আসা ভ্যাসিকল, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভ্যাসিকল, এরা মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করে এবং লাইসোসোমের না, এখানে ফ্র্যাগমোজোম জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে প্লাজমা লেমা নামক ঝিল্লি সৃষ্টি করে। এরা কোষ প্লেট তৈরিতে ভূমিকা রাখে। ওকে, এখন কথা হচ্ছে ভাই, যদি শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হতো, যদি এই টেলোফেজে এসে সাইটোকাইনেসিস না ঘটতো, তাহলে কি সমস্যা হতো? প্রশ্ন আসে না? সমস্যা হতো কি, সাইটোকাইনেসিস হলে কি হয়, দুইটা কোষের সৃষ্টি হয়, আর ক্যারিওকাইনেসিস হইলে দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়, তাই না? তো যদি সাইটোকাইনেসিস না হতো, তাহলে একই কোষে বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়ে যেত। একে বলা হয় হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বলা হয়, ঠিক আছে? এই মুক্ত নিউক্লিয়ার ডিভিশনের একটা উদাহরণ হচ্ছে ডাবের পানি কিন্তু এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনের একটা ফসল। ওকে, যদি উদ্ভিদ কোষে এরকম একই কোষে অনেকগুলা নিউক্লিয়াস থাকে, তাহলে সেটাকে বলা হয় সিনোসাইট, আর যদি প্রাণী কোষে থাকে তাহলে সেটাকে বলা হয় প্লাজমোডিয়াম। ওকে, আচ্ছা, এবার দেখো ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের পার্থক্য। দেখো, এখান থেকে কি হয়, এখান থেকে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, আর এখানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। ক্যারিওকাইনেসিস জটিল পদ্ধতি এবং সাইটোকাইনেসিস হচ্ছে অপেক্ষাকৃত সরল পদ্ধতি। ওকে, এখানে 5টি দশায় বিভক্ত, এখানে হচ্ছে কোনো পর্যায়ে বিভক্ত নয় এটা। ক্যারিওকাইনেসিসের ফলে কি হয়, ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের আগে ঘটে, আর সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিসের পরে ঘটে। সাইটোকাইনেসিসের ফলে কি হয়, কোষের বৃদ্ধি ঘটে, আর ক্যারিওকাইনেসিসের ফলে হচ্ছে নিউক্লিয়াসের বৃদ্ধি ঘটে, মানে সংখ্যার বৃদ্ধি ঘটে। মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা। দেহের গঠন এবং দৈহিক বৃদ্ধি। মাইটোসিস প্রক্রিয়ায় কি হয়, মাইটোসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে সমগুণসম্পন্ন সমান আকার আকৃতি বিশিষ্ট দুইটা কোষের সৃষ্টি হয়, তাই না? তো দেখো, দেহের গঠন এবং দৈহিক বৃদ্ধিতে হচ্ছে মাইটোসিস ভূমিকা রাখে। বংশ বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে? আমরা জানি যে মায়োসিস প্রক্রিয়া যেটা, এটাই হচ্ছে মূলত বংশ বিস্তারের ক্ষেত্রে ভূমিকা রাখে। অ্যাজ আমরা জানি যে তোমার 2n থেকে n
হ্যাঁ, 2n ক্রোমোজোম সংখ্যা থেকে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে পরিণত হওয়ার প্রয়োজন হয় কখন? এটা হচ্ছে মাতৃকোষে, জনন মাতৃকোষে, তাই না? পরবর্তীতে এই n+n মিলিত হয়ে 2n ক্রোমোজোম বিশিষ্ট নতুন প্রাণী সৃষ্টি করে, মানে জাইগোট সৃষ্টি করে আর কি। কিন্তু বংশবৃদ্ধি জিনিসটা মাইটোসিসের সাথেও কানেক্টেড। কিভাবে? কতক এককোষী সুকেন্দ্রিক জীবে, যেরকম ক্ল্যামিডোমোনাস, ঠিক আছে? কতক এককোষী সুকেন্দ্রিক জীবে যেমন ক্ল্যামিডোমোনাসের ক্ষেত্রে এই মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হয়ে থাকে। জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জননাঙ্গ এটা কিন্তু দেহর অংশ, তাই না? জননাঙ্গ তো দৈহিক কোষের অংশ, তো এইখানে কিন্তু মাইটোসিস হয়ে থাকে। তাছাড়া জনন কোষের সংখ্যা বৃদ্ধি, আমরা জানি যে আমাদের জনন মাতৃকোষে 2n থেকে n হয়, ঠিক আছে? 2n থেকে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটা ক্রোমোজোমে পরিণত হয়, দুইটা কোষে পরিণত হয়। তো এই n সংখ্যক ইয়াগুলা, মানে n ক্রোমোজোম বিশিষ্ট কোষগুলা, এদেরও তো বংশবৃদ্ধি করা লাগে। তো এদের ক্ষেত্রে কিন্তু মায়োসিস 2-তে মাইটোসিস ঘটে, তাই না? নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা, এটা তো আমরা জানি। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, ক্রোমোজোমের সংখ্যায় সমতা রক্ষা। অবভিয়াসলি যে একটা কোষ থেকে নতুন যে দুইটা কোষের সৃষ্টি হবে তাদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুব থাকে। ক্রোমোজোমের সংখ্যা সমতা রক্ষা। ক্ষতস্থান পূরণ, আমাদের শরীরে কোনো জায়গায় যদি কেটে যায়, ক্ষত হয়, তাহলে মাইটোসিস প্রক্রিয়া বিভাজনের মাধ্যমে কিন্তু এই ক্ষতটা পূরণ হয়ে যায়। ক্রমাগত ক্ষয়পূরণ, জীবকোষের কিছু কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট, এসব কোষ বিনষ্ট হলে মাইটোসিস প্রক্রিয়া এদের পূরণ ঘটে। ওকে, পুনরুৎপাদন, কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল অতি সীমিত, যেমন মানুষের লোহিত রক্ত কোষ, কর্নিয়ার বাইরের কোষ, এগুলা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। মানুষের লোহিত রক্ত কোষ, কর্নিয়ার বাইরের কোষ, এগুলা কিন্তু ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। মাইটোসিস প্রক্রিয়া বিভাজনের মাধ্যমে এগুলা পুনরুৎপাদন হয়। তাহলে কোন কোন কোষ? লোহিত রক্ত কোষ এবং কর্নিয়ার বাইরের কোষ, এই দুটা জিনিস মনে রাখতে হবে একটু। মানুষের লোহিত রক্ত কোষ এবং কর্নিয়ার বাইরের কোষ। ওকে, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। দেখো, গুণগত বৈশিষ্ট্য এটা নিয়ন্ত্রণ হয় কিভাবে? ক্রোমোজোমের মাধ্যমে। আর যেহেতু মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুব থাকতেছে, সেহেতু স্থিতিশীলতা রক্ষা পাবে। গুণাগুণ বৈশিষ্ট্যের স্থিতিশীলতাও রক্ষা পাবে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল, যদি অনিয়ন্ত্রিত মাইটোসিস হয় তাহলে কিন্তু টিউমার, ক্যান্সার ইত্যাদি রোগের সমস্যা হইতে পারে। অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল কি কি? টিউমার, ক্যান্সার, এইগুলা হয়ে থাকে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে টিউমার হইতে পারে, ক্যান্সার হইতে পারে। ক্যান্সার কোষে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, ক্যান্সার কোষে এই সিডিকের নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। ক্যান্সার কোষে সিডিকে এর নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। P53 নামক একটা প্রোটিন আছে যেটা আসলে কোষকে বিভাজন হতে বিরত রাখে, কোষকে বিভাজন হতে বিরত রাখায় ভূমিকা রাখে। যদি কোনো কোষে P53 ডিফেক্টিভ হয়ে যায়, যদি P53 ডিফেক্টিভ হয়ে যায় তাহলে কোষ চক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ইন্টারেস্টিং কথা হচ্ছে, আমাদের দেহে মানুষের প্রায় অর্ধেক কোষেই P53 ডিফেক্টিভ অবস্থায় থাকে। মানুষের অর্ধেক কোষে ডিফেক্টিভ P53 থাকে। তাহলে এখান থেকে কোশ্চেন আসবে কি কি, যে কোষ চক্র নিয়ন্ত্রণ করে কোন প্রোটিন? P53। হ্যাঁ, P53 হচ্ছে কোষ চক্র নিয়ন্ত্রণ করে। আর কোষ চক্র নিয়ন্ত্রণ বিনষ্ট হওয়ার জন্য কোনটা দায়ী? দেখো, সিডিকে যদি নিয়ন্ত্রণ হারায় তাহলে ক্যান্সার কোষে কি হয়? ক্যান্সার কোষের ক্ষেত্রে এই সিডিকে, মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। ঠিক আছে, ইম্পর্টেন্ট কথাবার্তা এখানে। কোষচক্র নিয়ন্ত্রণকারী দুইটা প্রোটিন আছে, সেটা হচ্ছে প্রোটিন কাইনেজ এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সিডিকে, সিডিকে মানে কি? সাইক্লিন আর ডিপেন্ডেন্ট কাইনেজ। তাহলে এখানে কাইনেজও লাগতেছে, আবার হচ্ছে প্রোটিন কাইনেজও লাগতেছে, আবার সাইক্লিনও লাগতেছে, তাই না? প্রোটিন কাইনেজ এবং সাইক্লিন, এই দুইটা হচ্ছে কোষচক্র নিয়ন্ত্রণ করে একসাথে। টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অঙ্কোজেনেসিস। টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অঙ্কোজেনেসিস। অনেকে
এই অঙ্কোজেনেসিস মানে বলতে ক্যান্সারকে বোঝো অনেকেই। অঙ্কোজেনেসিস, অঙ্কোজেনেসিস মানে হচ্ছে টিউমার সৃষ্টি। ওকে, অঙ্কোজেনেসিস মানে হচ্ছে টিউমার সৃষ্টি, আর যেসব জিন এখানে দায়ী থাকে সেইগুলোকে বলা হয় অঙ্কোজিন। অঙ্কোজিন, আও বাংলায় লিখলে কিরকম আসে, অঙ্ক। অঙ্কোজিন, যাদের অঙ্কের প্রতি দুর্বলতা আছে তারা আবার ভয় পাবে না, জানো। যেসব রাসায়নিক কোষে ক্যান্সার সৃষ্টি, যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে তাদেরকে বলা হয় মিউটাজেন্স, আর এই মিউটাজেনিক পদার্থই হচ্ছে অঙ্কোজেনিক, মানে ক্যান্সার সৃষ্টিকারী। এই দেখো, অং আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। আচ্ছা, এই ক্যান্সার সৃষ্টি মানে মিউটাজেনিক পদার্থ হচ্ছে সার্সিনোজেনিক। আচ্ছা, সার্সিনোজেনেসিস মানে হচ্ছে, কার্সিনোজেনেসিস মানে হচ্ছে ক্যান্সার সৃষ্টি, আর অঙ্কোজেনেসিস মানে হচ্ছে টিউমার সৃষ্টি। এইবার ক্লিয়ার হয়েছে, দেখো এবার ক্লিয়ার যে অঙ্কোজেনেসিস এটার মানে হচ্ছে টিউমার সৃষ্টি। অঙ্কোজেনেসিস মানে টিউমার সৃষ্টি, আর কার্সিনোজেনেসিস, কার্সিনোজেনেসিস মানে হচ্ছে ক্যান্সার সৃষ্টি। ওকে, কার্সিনোজেনেসিস মানে হচ্ছে ক্যান্সার সৃষ্টি, আর অঙ্কোজেনেসিস মানে টিউমার সৃষ্টি। আর এই যে টিউমার সৃষ্টির জন্য মানে অঙ্কোজেনেসিসের জন্য দায়ী জিনগুলোকে বলা হয় অঙ্কোজিন। আর যেসব যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে বা ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে সেই পদার্থগুলোকে বলা হয় মিউটাজেনিক পদার্থ বা মিউটাজেন্স। মিউটাজেন্স, আর এই মিউটাজেনিক পদার্থগুলাই হচ্ছে ক্যান্সারের জন্য দায়ী বা কার্সিনোজেনিক। ওকে, ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী পদার্থগুলোকে কি বলা হয়, মিউটাজেন্স। মিউটাজেন্স, হ্যাঁ, ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী পদার্থগুলোকে বলা হয় হচ্ছে মিউটাজেন্স, আর এই মিউটাজেনিক পদার্থই হচ্ছে কার্সিনোজেনিক অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়া হলো মেটাস্টেসিস। দেহের বিভিন্ন অংশে ক্যান্সার ছড়িয়ে পড়াকে কি বলা হয়, ক্যান্সার বলতেছি, টিউমার। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়াকে বলা হয় হচ্ছে মেটাস্টেসিস। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। বিভিন্ন প্রকার প্যাপিলম ভাইরাস ক্যান্সার তৈরি করে। এছাড়া B6 B7 জিন দুটা ক্যান্সার তৈরি করে থাকে। এবার আমরা কোষের মৃত্যু এই টার্মটার সাথে পরিচিত হব। কোষের মৃত্যু দুইভাবে সংঘটিত হতে পারে, একটা হচ্ছে নিয়ন্ত্রিতভাবে আর একটা হচ্ছে পুষ্টির অভাবে। যদি পুষ্টির অভাবে কোষের মৃত্যু হয় তাহলে সেটাকে বলা হয় নেক্রোসিস, আর যদি নিয়ন্ত্রিতভাবে জেনেটিক্যালি নিয়ন্ত্রিতভাবে যদি কোষের মৃত্যু হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। দেখো, নেক্রোসিস মানে হচ্ছে পুষ্টির অভাবে বা কোনো বিষাক্ত দ্রব্যের কারণে যদি কোষের মৃত্যু হয় তাহলে সেটাকে বলা হচ্ছে নেক্রোসিস, আর জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু হইলে সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। আমাদের দেহে প্রতিদিন এই যে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া অর্থাৎ নিয়ন্ত্রিতভাবে লক্ষ লক্ষ কোষের মৃত্যু হয়, এগুলা অধিকাংশই হচ্ছে আমাদের রক্তকোষ এবং অন্ত্রের এপিথেলিয়াম লাইনিং এর কোষ। মাইটোটিক ইন্ডেক্স বলতে কি বোঝায়, এটা হচ্ছে কতগুলা কোষ বিভাজনরত অবস্থায় আছে ডিভাইডেড বাই মোট কোষ সংখ্যা, এটা দ্বারা মাইটোটিক ইন্ডেক্স বোঝা যায়। এটা দ্বারা হচ্ছে মানে টিউমার কতটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এটা শনাক্ত করা যায় মাইটোটিক ইন্ডেক্স দ্বারা। এবার আসি মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। এই প্রক্রিয়ায় কি হয়, এই প্রক্রিয়ায় একটা কোষের নিউক্লিয়াস দুবার বিভাজিত হয় এবং কোষের ক্রোমোজোম একবার বিভাজিত হয়। একবার বিভাজিত হয় হচ্ছে ক্রোমোজোম, নিউক্লিয়াস বিভাজিত হয় দুইবার। নিউক্লিয়াস পরপর দুবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়ে একটা কোষ থেকে 4টা অপত্য কোষের সৃষ্টি হয় এবং মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট 4টা অপত্য কোষের সৃষ্টি হয়। এটা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। ওকে, এবার আসি মায়োসিস কারা আবিষ্কার করছিলেন। বেনেডিন এবং হাউসার কৃমির গ্যামিটে বেনেডিন এবং হাউসার তারা কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। পরবর্তীতে পুষ্পক উদ্ভিদে বিজ্ঞানী স্টার্সবার্গার পুষ্পক উদ্ভিদে প্রথম
হ্রাসমূলক কোষ বিভাজন লক্ষ্য করছিলেন ফার্মার এবং মুর। তারা সর্বপ্রথম হ্রাসমূলক কোষ বিভাজন এই নামটা করছিলেন। হ্যাঁ, হ্রাসমূলক কোষ বিভাজনকে মায়োসিস বলে উল্লেখ করছিলেন ফার্মার এবং মুর। বোভারি হচ্ছে গোল কৃমির জননাঙ্গে মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। পরবর্তীতে গ্রিক মূল শব্দের উপর ভিত্তি করে এটাকে মায়োসিস নামকরণ করা হয়েছিল। এখন এটি মায়োসিস হিসেবে উচ্চারিত হয়। তাহলে আমি যদি একটু ইতিহাসটা বলতে চাই, প্রথমে এই যে বিজ্ঞানী বেনেডিন এবং হাউসার তারা কি করলো, কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক কোষ দেখতে পাইলো। এটা ইম্পর্টেন্ট না, বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি বলতেছি যে স্টার্সবার্গারের এটা পরীক্ষায় আসে। স্টার্সবার্গার হচ্ছে তিনি পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে হ্রাসমূলক কোষ বিভাজন লক্ষ্য করছিলেন। যদি কোশ্চেন করে যে প্রথম হ্রাসমূলক কোষ বিভাজন লক্ষ্য করেন কে, প্রথম হ্রাসমূলক কোষ বিভাজন লক্ষ্য করেন কে, তখন আনসার কি হবে? প্রথম হ্রাসমূলক কোষ বিভাজন লক্ষ্য করছিলেন হচ্ছে স্টার্সবার্গার। এটা হবে আনসার, স্টার্সবার্গার। ঠিক আছে, স্টার্সবার্গার হবে হচ্ছে আনসার যদি বলে প্রথম হ্রাসমূলক কোষ বিভাজন কে লক্ষ্য করেন। যদি বলে যে এই যে হ্রাসমূলক কোষ বিভাজন এটাকে মিওসিস নামকরণ কারা করছিলেন, এটা করছিলেন ফার্মার এবং মুর। আর বিজ্ঞানী বোভারি তিনি হচ্ছে গোল কৃমির জননাঙ্গে মায়োসিস কোষ বিভাজন লক্ষ্য করছিলেন হচ্ছে। যদি বলে উদ্ভিদে মায়োসিস প্রথম লক্ষ্য করেন কে, উদ্ভিদে লক্ষ্য করেন হচ্ছে বিজ্ঞানী স্টার্সবার্গার। আর হচ্ছে যদি বলে যে প্রাণীতে সর্বপ্রথম লক্ষ্য করেন কে মায়োসিসটা, তাহলে হচ্ছে আমাদের বোভারি। ঠিক আছে, আর নামকরণটা করছিলেন হচ্ছে ফার্মার এবং মুর। ডান। মায়োসিস সর্বদা কোথায় হয়? জনন মাতৃকোষে সম্পন্ন হয়। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এটা কখনো দৈহিক কোষে হয় না, এটা সর্বদাই 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে হয়। কেন সর্বদা 2n? কারণ মায়োসিসের ফলে কি হয়, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে 2n থেকে n এ হয়। এখন যদি আগে থেকেই কিছু n থাকে, এখানে যদি মায়োসিস হয় তাহলে n/2 কখনো পসিবল? এটা কখনো পসিবল না। এই কারণে এটা সবসময় 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে হয়ে থাকে। নিম্ন শ্রেণীর ডিপ্লয়েড জীবে মায়োসিস হয় নিষেকের পর জাইগোটে। মায়োসিস হয় নিষেকের পর জাইগোটে মানে কি, নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীব যারা, তাদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা তো এমনি n থাকে, তারা কি হয়, প্রথমে মিলিত হবে, মিলিত হয়ে 2n হওয়ার পরে তারা তো এমনি স্বাভাবিক হচ্ছে n, তাহলে জাইগোটে তো 2n হয়ে গেছে, এটা তো হবে না। এই কারণে এই জাইগোটে হয় হচ্ছে মায়োসিস, এটাকে বলা হয় জাইগোটিক মায়োসিস। হ্যাঁ, নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে মায়োসিস হয় হচ্ছে নিষেকের পর জাইগোটে, এটাকে বলা হয় জাইগোটিক মায়োসিস। উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবে মায়োসিস হয় হচ্ছে নিষেকের পূর্বে জনন মাতৃকোষে গ্যামিট সৃষ্টিকালে। ওকে, ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটে হচ্ছে গ্যামেট সৃষ্টির সময়ে, মানে নিষেকের পূর্বে, এটাকে বলা হয় টার্মিনাল মায়োসিস। আর সপুষ্পক উদ্ভিদে মায়োসিস ঘটে হচ্ছে পরাগধানীর মধ্যে মাইক্রোস্পোর বা পুংরেণু গঠনের সময় এবং ডিম্বাশয়ের মধ্যে মেগাস্পোর বা স্ত্রীরেণু গঠনের সময়। হ্যাঁ, পুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে মেগাস্পোর মাইক্রোস্পোর গঠনের সময় হচ্ছে এই মায়োসিস ঘটে, এটাকে বলা হয় হচ্ছে স্পোরিক মায়োসিস। আর এই যে কতক শৈবাল, ছত্রাক যারা হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক কোষধারী, হ্যাঁ, কতক ছত্রাক শৈবাল যারা নিম্ন শ্রেণীর জীব, যেমন হ্যাপ্লয়েড সংখ্যক কোষধারী দ্বারা, তাদের ক্ষেত্রে হচ্ছে এই মায়োসিসটা হয় হচ্ছে নিষেকের পর জাইগোটে, এই কারণে এটাকে বলা হয় জাইগোটিক মায়োসিস। ওকে, মায়োসিসের বৈশিষ্ট্য কি, যে ডিপ্লয়েড জীবে মায়োসিস হয় সাধারণত জনন মাতৃকোষে,
হ্যাঁ, এ ধরনের কোষ বিভাজন নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয়, ফলে নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে থাকে। প্রোফেজ এক দীর্ঘস্থায়ী, ঠিক আছে। মায়োসিসের ক্ষেত্রে প্রোফেজ এক দীর্ঘস্থায়ী, এই কারণে এটাকে 5টা উপপর্যায়ে ভাগ করা যায়, সেটা আমরা সামনে দেখব কি কি। এই 5টা উপপর্যায় মনে রাখার সিস্টেম হচ্ছে লেপ্টে যায় প্যাডা প্যাড। গ্রাম অঞ্চলে পেটকে বলা হয় প্যাড, ঠিক আছে। পেটকে বলা হয় প্যাডে কি খাইছোস রে বেটা, এরকম বলে না। পেটে কি খেয়েছো এরকম বলে হচ্ছে শুদ্ধ বাংলায়, কিন্তু গ্রাম অঞ্চলে চাচারা বা দাদারা কি বলে, প্যাডে কি খাইছোস বেটা, প্যাড প্যাড ভরা নাই, প্যাড ভরে না, এরকম বলে। তো এটা আমরা একটু আশ্রয় নিচ্ছি সেটার। লেপ্টে যায় প্যাডডা, লেপ্টে যায় প্যাডডা। লেপ্টে মানে হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন। প্যাড মানে এই যে প্যা দিয়ে হচ্ছে প্যাকাইটিন, ডতে ডিপ্লোটিন, ডাতে ডায়াকাইনেসিস হয়ে গেল। তাহলে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ওকে, এই 5টা উপপর্যায়ে প্রোফেজ এককে ভাগ করা যায়। হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বেঁধে বাইভ্যালেন্ট সৃষ্টি করে। অবভিয়াসলি হোমোলোগাস ক্রোমোজোম মানে হচ্ছে সমগোত্রীয় ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোমগুলা জোড়া বাঁধে, আর জোড়া বেঁধে যে অবস্থা এটাকে বলা হয় বাইভ্যালেন্ট। কায়াজমা সৃষ্টি হয় এবং ক্রসিং ওভার হয়, ঠিক আছে। কায়াজমা সৃষ্টি এবং ক্রসিং ওভার হয়, ফলে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জিন বিনিময় হয়। আর এই জিন বিনিময়ের কারণেই কিন্তু প্রজাতিতে কি আসে, মিউটেশন হয়, ঠিক আছে, ভিন্নতা আসে জিন বিনিময়ের কারণে। এই কায়াজমা সৃষ্টি, ক্রসিং ওভার, এটা কখন হয় আমরা সামনে দেখব। ওকে, মায়োসিস হলো জীবসমূহের মধ্যে বৈচিত্র্য সৃষ্টির একটা প্রধান উপায়। মায়োসিস, ঠিক আছে, মায়োসিস হচ্ছে জীবসমূহের মধ্যে বৈচিত্র্য সৃষ্টির একটা প্রধান উপায়। মায়োসিসকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মায়োসিস এক, যেখানে আসলেই রিডাকশনাল কোষ বিভাজন হয়, মানে হচ্ছে এই যে ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস পায়, ঠিক আছে। আর মায়োসিস 2 যেটা, এটা হচ্ছে মূলত মাইটোসিসেরই অন্য একটা রূপ। এজন্য মায়োসিস 2কে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, আর মায়োসিস 1 যেটা, এটাকে বলা হয় রিডাকশনাল বা হ্রাসমূলক কোষ বিভাজন। মাইটোসিস প্রক্রিয়ায় আমরা দেখছিলাম যে ডিএনএ সংশ্লেষণের ঘটনাটা ঘটে কোথায়, ওইটা ঘটে হচ্ছে তোমার ইন্টারফেজে, তাই না, সিনথেসিস ফেজে তখন ঘটে। আর এখানে দেখো মায়োসিস প্রক্রিয়ায় ডিএনএর দ্বিত্বন, ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ ডাবল হওয়ার যে ব্যাপারটা, সেটা প্রোফেজ একের পূর্বেই ঘটে যায়, ঠিক আছে। মানুষের শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজ, মায়োটিক মানে কি মায়োসিস, হ্যাঁ, মায়োসিসের যে প্রোফেজ, এটা সম্পন্ন হতে সময় লাগে 1 সপ্তাহ, এবং বিভাজনটা টোটাল সম্পন্ন হতে প্রায় 1 মাস সময় লাগে। এখন আমরা এখন আমরা চলে আসি এই 5টা প্রোফেজ এককে যে 5টা উপপর্যায়ে ভাগ করা যায়, সেইখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে, আর এইগুলো আমরা মনে রাখা কিন্তু অতটা ইজি না, এজন্য আমরা একটা টেকনিকের মাধ্যমে শিখব। আর এই টেকনিকটা ক্রেডিট গোজ টু বায়োলজি হেটার্সের ক্রেডিট আমি বলে দিলাম। রাজীব ভাইয়ের কাছ থেকে আমি এটা শিখছিলাম এবং সেইখান থেকে আমি এখন পড়াচ্ছি। তো ওইটা দারুণ, ওইটা পড়লে ইনশাআল্লাহ মনে থাকবে। চলো সেটা দেখে আসি আমরা, দেখে এসে তারপর আমরা এগুলা একটাবার দেখে নিব। দেখো এইটাই সেই টেকনিক, এই টেকনিকটা সুন্দরভাবে জানলে আমরা পুরো মায়োসিসের থেকে যতগুলো এমসিকিউ আসতে পারে সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসে লেপ্টোটিন। আমি তো 5টা যে উপপর্যায় সেগুলো মনে রাখার টেকনিক দিছিলাম, যে লেপ্টে যায় প্যাডডা, এটা হচ্ছে টেকনিক, 5টা উপপর্যায় ক্রম অনুসারে মনে রাখার টেকনিক। এখন এইটা বয়ঃসন্ধি থেকে, দেখো এখানে টেকনিকটা আমি বলি, বয়ঃসন্ধি থেকে শুরু করে ডিভোর্স পর্যন্ত, বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে ডিভোর্স পর্যন্ত একটা ছেলের গল্প বলা হয়েছে এখানে। মনে করো একটা ছেলের গল্প, তোমার বন্ধু, মনে করো তোমার বন্ধুর গল্প বলা হয়েছে এখানে, যে ও বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে ওর ডিভোর্স পর্যন্ত সময় পর্যন্ত সে কি কি করে, এইটা টোটাল একটা দেখানো হয়েছে। আর এইটার মাধ্যমে আমরা প্রতিটা পর্বে
বা প্রতিটা উপপর্যায়ে যে জিনিসগুলা জানা লাগবে সেগুলা ক্লিয়ার হয়ে যাবো। দেখো কি কি আসো লেপটোটিনে। লেপটোটিন হচ্ছে প্রথমে তার বয়সন্ধিকাল আসলো। ওকে, বয়সন্ধিকালে কি হয়, মুখে ব্রণের দাগ হয়, তাই না? বয়সন্ধিকালে কি হয়, মুখে ব্রণের দাগ দেখা যায়, তাই না? মুখে ব্রণের দাগের সাথে কোনটা সম্পৃক্ত দেখবা, ক্রোমোমিয়ার দেখা যায়, ডার্ক ব্যান্ড। হ্যাঁ, লেপটোটিনে হচ্ছে ক্রোমোমিয়ার দেখা যায়, ডার্ক ব্যান্ড দেখা যায় সেইটা। তারপর সবার থেকে আলাদা থাকতে চায়, তাই না? বয়সন্ধিকালে কিন্তু মানুষ কি কি চায়, সবার থেকে আলাদা আলাদা থাকতে চায়, একটু একা থাকতে চায়, বিভিন্ন সমস্যায় ভোগে, তো এই কারণে আলাদা থাকতে চায়, একা থাকতে চায়। তার মানে কি, পোলারাইজড বিন্যাস দেখা যায়। পোলারাইজড, পোল মানে কি, মেরু, মেরু, ঠিক আছে, পোলারাইজড বিন্যাস দেখা যায়। ওকে, তারপর ফুল হাতে দাঁড়িয়ে থাকা। ফুল হাতে দাঁড়িয়ে থাকা মানে কি, মানে দেখবা যে গার্লস স্কুলের সামনে বা কোনো একটা মেয়ের জন্য অপেক্ষা করতেছে ফুল হাতে, এটা পাগলামি, কত ধরনের পাগলামি না তো দেখা যায়। ফুল হাতে দাঁড়িয়ে থাকা মানে কি, ফ্লাওয়ার বুকের মতো দেখা যায়, তাই না? এই লেপটোটিন হচ্ছে ফ্লাওয়ার বুকের মতো দেখা যায়। জাইগোটিন, এরপরে কি, লেপ্টে জাইগোটিন। জাইগোটিনে মনে রাখতে হবে যে কাপল বা জোড় বাঁধে। ওই যে বয়স সন্ধিকালে একটু পাগলামি টাগলামি করছিল, এবার একটু বয়স হয়েছে, এই সময় সে কি করবে, ওই পাগলামি করতে করতে একটা সময় আসবে তখন জোড় বাঁধার কাজটা হবে। এই যে সমগোত্রীয়রা কাছাকাছি আসবে, সমগোত্রীয়রা কাছাকাছি আসবে, যার সাথে যার মনের মিল হবে তারা কাছাকাছি আসবে। এই যে কাছাকাছি আসে কি হয়, হোমোলোগাস ক্রোমোজোমের কাছাকাছি আসা, কোথায়, জাইগোটিনে। কাছাকাছি এসে মিলিত হবে। মিলিত হইলে কি হয়, কাছাকাছি এসে যখন মিলিত হবে ভাই, কাছাকাছি এসে যখন মিলিত হবে, মিলিত হইলে, মিলিত হয়ে সিনাপসিস, ঠিক আছে, মিলিত হবার যে প্রক্রিয়া এটা হচ্ছে সিনাপসিস, মাইন্ড ইট, প্রক্রিয়া হচ্ছে সিনাপসিস, ঠিক আছে। আর মিলিত হইলে সেটাকে বলা হয় বাইভ্যালেন্ট। এমনি সাধারণ যেরকম বলা হয় কাপল, কপতি, ওইখানে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট। ওকে, বাইভ্যালেন্ট। তারপর প্যাকাইটিনে কি, সংসার। প্যাকাইটিনে হচ্ছে সংসার জীবনের শুরু, প্যাকাইটিনে হচ্ছে সংসার জীবনের শুরু। 4টা সন্তান হবে সংসার জীবনে, কি হবে, 4টা সন্তান হবে মানে কি, টেট্রাড, টেট্রাড তৈরি হবে প্যাকাইটিনে, টেট্রাড তৈরি হবে। পারস্পরিক ভালোবাসা হারিয়ে যাবে এদের সন্তান হইলে, তখন বিভিন্ন ঝামেলা চলে আসবে পরিবারের মধ্যে, ফ্যামিলিতে একটু ঝামেলা আসবে, তখন কি হবে, পারস্পরিক ঝামেলা, মানে পারস্পরিক ভালোবাসা হারায় যাবে, সেখানে কায়াজমার সৃষ্টি হবে, এক্স, এক্স চিহ্নের সৃষ্টি হবে, কায়াজমার সৃষ্টি হবে প্যাকাইটিনে। পরস্পরের মধ্যে সম্পদের ভাগাভাগি মানে কি, ক্রসিং ওভার। হ্যাঁ, সম্পদের ভাগাভাগি মানে হচ্ছে ক্রসিং ওভার। তারপর ডিপ্লোটিনে যে কি হবে, ডিভোর্স, ডিপ্লোটিনে হবে ডিভোর্স, মানে দুজনের মাঝে গ্যাপের সৃষ্টি হবে, হচ্ছে লুপের সৃষ্টি, 90 ডিগ্রি বা 180 ডিগ্রি লুপের সৃষ্টি হবে, দুজন দুই টার্মিনালের দিকে সরে যাবে, মানে কায়াজমায় টার্মিনালাইজেশন হবে, কায়াজমায় টার্মিনালাইজেশন হবে। ওকে, ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস মানে সব সম্পর্ক খতম, অদৃশ্য হয়ে যাবে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন অদৃশ্য হয়ে যাবে। এখন আসো টেকনিকগুলো আমি একটু দেখাইতে কতটুকু মনে রাখতে পারছি, দেখো। প্রথমে আসি লেপটোটিনের গল্প বলি, লেপটোটিনের গল্পে আসি। লেপটোটিনে কি দেখলাম, লেপটোটিনে হচ্ছে বয়সন্ধিকাল, তখন কি হয়, ওই যে ক্রোমোমিয়ার দেখা যায়, মানে কি মুখে ওই যে ব্রণের দাগ, মানে ক্রোমোমিয়ার দেখা যায়, ডার্ক ব্যান্ড, রাইট। তারপরে কি দেখছিলাম, যে এই সময়ে একা থাকতে চায়, রাইট, অন্য মেরুতে থাকতে চায়, একা আলাদা থাকতে চায়, মানে কি পোলারাইজড বিন্যাস। তারপরে ফুল হাতে দাঁড়ায় থাকে, মানে কি ফ্লাওয়ার বুকের মতো দেখা যায়। ব্যাস, লেপটোটিন তাহলে ফিনিশ। এবার আসি জাইগোটিনে। জাইগোটিনে কি হয়, জাইগোটিনে হচ্ছে সমগোত্রীয়রা কাছাকাছি আসে। আর এই যে সমগোত্রীয়রা কাছাকাছি আসে, কাছাকাছি এসে জোড় বাঁধে, ঠিক আছে। জোড় বাঁধার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে সিনাপসিস। আর এই যে জোড় বাঁধলে, জোড় অবস্থাটাকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট। ওকে, জোড় অবস্থাটাকে বলা হয় বাইভ্যালেন্ট, আর কাছাকাছি আসার প্রক্রিয়ার নাম হচ্ছে সিনাপসিস। ওকে, আর কি হয় এখানে, আচ্ছা, এখানে তো আর কিছু নাই, তাই না, দেখি জাইগোটিনে আর কিছু আছে, নাই। হুম, আচ্ছা, এবার আসি পরেরটা, প্যাকাইটিন। প্যাকাইটিনে কি হয়, প্যাকাইটিনে হচ্ছে সংসার, সংসার জীবন হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিনে হচ্ছে প্রথমে 4টা সন্তান হয়, তার মানে কি টেট্রাড গঠন হয়, টেট্রাড গঠন। তারপর পরস্পরের মধ্যে ভালোবাসা হারায় যায়, ঝামেলা শুরু হয়ে যায় সংসারের মধ্যে। তার মানে কি হয়,
কায়াজমা সৃষ্টি হয়, কায়াজমা সৃষ্টি হয়, এক্স চিহ্নের মতো একটা কায়াজমা সৃষ্টি হয়। তারপরে সম্পত্তির ভাগাভাগি মানে কি, জিন বিনিময়, ক্রসিং ওভার, তাই না? এক্স্যাক্টলি। তারপর কি হয়, পরবর্তী ধাপ হচ্ছে ডিপ্লোটিন অর্থাৎ ডিভোর্স। ডিপ্লোটিন মানে হচ্ছে ডিভোর্স। এখানে কি হয়, এখানে হচ্ছে লুপ সৃষ্টি হয়, মানে পরস্পরের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়, 90 ডিগ্রি বা 180 ডিগ্রি লুপের সৃষ্টি হয়, তাই না? তারপর কি হয়, তারপর হচ্ছে পরস্পর পরস্পর থেকে দূরে সরে যায়, এই যে এদের টার্মিনালাইজেশন দেখা যায়, দূরে সরে যায়, দুজন দুই টার্মিনালের দিকে সরে যায়, কায়াজমায় টার্মিনালাইজেশন দেখা যায়, কায়াজমায় টার্মিনালাইজেশন দেখা যায়, কায়াজমার টার্মিনালাইজেশন দেখা যায়। ওকে। আর ডায়াকাইনেসিসে সব সম্পর্ক খতম, অদৃশ্য হয়ে যাচ্ছে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন অদৃশ্য হয়ে যায়, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন অদৃশ্য হয়ে যায়। ওকে, তো মায়োসিস শেষ। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তুমি যদি এই গল্পটা ভালোভাবে জানো, তোমার কোনো বন্ধুর সাথে মিলাইতে পারো তোমার কোনো বন্ধুর সাথে যদি একটু মিলাইতে পারো, আর তুমি যদি এটা তোমার যেই বন্ধুর সাথে কল্পনা করছো, এটা যার জীবনের সাথে তুমি মিলাইছো, ওই বন্ধুর সামনে যে এই গল্পটা একটু বলবা, আর তারে মায়োসিসটা একটু বুঝাই দিবা, দেখবা যে ওই বন্ধু একটু টাসি খেয়ে যাবে, বন্ধুরও উপকার হবে, আর তুমিও কখনো এটা ভুলবা না। দারুণ জিনিস তো আশা করতেছি আমরা যে টেকনিকটা দেখলাম, এই টেকনিকের মাধ্যমে আমরা মায়োসিসের প্রোফেজ 1-এর যে ধাপগুলা, এগুলো আমরা ক্লিয়ার, আশা করা না, আসলে ওই ট্রিকটার মাধ্যমে সবগুলা কাভার করা হয়েছে। এরপর তুমি পড়বা, কিচ্ছু যদি বাদ যায় তাইলে আমারে বইলো কমেন্টে, সবগুলাই কাভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখান থেকে একটা পার্থক্যের ব্যাপারটা দেখো, মাইটোটিক মেটাফেজ মানে কি, মাইটোটিক মানে হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি, মেটাফেজের পরে যে অ্যানাফেজ, অ্যানাফেজে কি হয়, গতি পর্যায়, তাই না? ক্রোমোজোমগুলা মেরুর দিকে চলাচল করা শুরু করে, এজন্য মেটাফেজের একদম শেষ পর্যায়ে এসে কিন্তু সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয়ে যায়। হ্যাঁ, ক্রোমোজোমগুলা সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয়, ক্রোমোজোমগুলা সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, যার কারণে অ্যানাফেজে কিন্তু এটা ভিএল যে আকৃতি নিয়ে চলাচল করতে পারে। তো মেটাফেজ 1-এ কিন্তু এখানে বিভক্ত হয় না, এটা মনে রাখতে হবে, মেটাফেজ 1-এ কিন্তু এখানে বিভক্ত হয় না। ওকে, ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস 1, মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় অন্তর্বর্তীকালীন বা মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনেসিস বলে। মানে এখানে কি বুঝাইছে দেখো, প্রোফেজ প্রোফেজ 1 যেটা, সরি মায়োসিস যেটা, ওকে, মায়োসিসকে তো দুইটা ভাগে ভাগ করা যায়, মায়োসিস 1 এবং মায়োসিস 2। আমরা আগে দেখছি যে মায়োসিস 1-এ হচ্ছে মূলত ক্রোমোজোমের হ্রাস ঘটে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে নেমে আসে হচ্ছে মায়োসিস 1-এ, আর মায়োসিস 2টা হচ্ছে পুরোপুরি মাইটোসিসের মতোই। তো এই যে মায়োসিস 1 সম্পন্ন হওয়ার পরে মায়োসিস 2-এ যাওয়ার মধ্যবর্তী যে সময়কালটা, এইটাকে বলা হয় হচ্ছে ইন্টারকাইনেসিস বা অন্তর্বর্তীকালীন সময়। এ সময়ে প্রয়োজনীয় আরএনএ, প্রোটিন ইত্যাদি সংশ্লেষ হয়, ডিএনএর প্রতিরূপ সৃষ্টি হয় না। কেন? কারণ ডিএনএর প্রতিরূপ সৃষ্টি হয়ে যায় মায়োসিস 1-এ, এই যে প্রোফেজ 1 উপদশায় আসার, মানে প্রোফেজ 1 ধাপে আসার আগেই কিন্তু ডিএনএর প্রতিরূপ সৃষ্টি হয়ে যায়। এই কারণে ইন্টারকাইনেসিসের এই সময়টাই কিন্তু আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণ হয়, ডিএনএ সংশ্লেষণ হয় না। ওকে, এবার চলে আসি মায়োসিসের প্রয়োজনীয়তা বা তাৎপর্য, গুরুত্ব বা তাৎপর্য, এখানে চলে আসি। আমরা জানি যে জনন কোষের ক্ষেত্রে টুয়েন ক্রোমোজোম বিশিষ্ট যে সকল প্রাণী, তাদের ক্ষেত্রে কিন্তু জনন কোষ সৃষ্টির জন্য মায়োসিস ঘটে থাকে, জনন কোষ সৃষ্টির জন্য কিন্তু মায়োসিস ঘটে থাকে, ঠিক আছে? ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার ক্ষেত্রে, আচ্ছা এই জিনিসটা আমি একটা জিনিস বলি, ওয়েট, হচ্ছে আমরা যখন মাইটোসিস পড়ছিলাম, মাইটোসিসের গুরুত্ব, তখন একটা জিনিস দেখছিলাম, সেটা কি, এই ক্রোমোজোম সংখ্যাই ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যা ক্রোমোজোম সংখ্যা সমান রাখা। হ্যাঁ,
সমান রাখা বা সমতা রক্ষা, হ্যাঁ, ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষা। যদি কোশ্চেনে বলে যে ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষা, এই কাজটা কোনটা করে, মাইটোসিস নাকি মায়োসিস, তখন কিন্তু মাইটোসিস হবে। কারণ কি, কি বলছে, ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষা। তো ক্রোমোজোম সংখ্যা সমান রাখা বা ক্রোমোজোমের সংখ্যার সমতা রক্ষা, এইটার ব্যাপারটা কি, এইটা মানে হচ্ছে পূর্বে যে কোষটা ছিল এইখান থেকে নতুন যে দুইটা কোষ আসবে সেইখানে ক্রোমোজোম সংখ্যার সমান থাকবে বা ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষা পাবে। এটা হয় মাইটোসিসের ক্ষেত্রে, তাই না? আর এইখানে বলছে কি ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার কাজটাকে করে, তাই না? ধ্রুব রাখার যে ব্যাপারটা, এটা দেখো তুমি মনে করো এটা একটা টু এন সংখ্যা বিশিষ্ট একটা প্রাণী। এখন সে হচ্ছে বংশ বিস্তারের উদ্দেশ্যে জনন হয়ে একটা জাইগোট সৃষ্টি হবে, তাইলে তার আগে কি করা লাগবে, মায়োসিসের মাধ্যমে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে পরিণত হওয়া লাগবে। তারপর এই দুইটা মিলনের ফলে কি হবে, তারপর এই দুইটা মিলনের ফলে এন যোগ এন টু এন ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট সৃষ্টি হবে, তাই না? তো এই যে প্রাণীর যে দেহ, মূল দেহ, সেইখানেও টু এন বিশিষ্ট ক্রোমোজোম এবং জাইগোট যেটা পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হবে, সেইখানেও কিন্তু টু এন ক্রোমোজোম বিশিষ্ট আমরা কোষ দেখতে পারতেছি। এই যে সমতাটা রক্ষা, এই যে একটা ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুব রাখার যে ব্যাপারটা, প্রাণীতে একটা প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার যে ব্যাপারটা, এইটা কিন্তু মায়োসিসের ফলেই সম্ভব হয়। তারপর প্রজাতির স্বকীয়তা রক্ষা কখন কখন প্রজাতির স্বকীয়তা ঠিক থাকে, এই যে ক্রোমোজোম সংখ্যা তোমার দেহকোষে টু এন, আবার জনন কোষে এন, আবার দুইটা জনন কোষের মিলনে আবার টু এন আসা। যদি জনন কোষের যদি টু এন হইতো, তাহলে টু এন মিলনে তো ফোর এন হইতো, সেটা অবভিয়াসলি প্রজাতির স্বকীয়তা ঠিক থাকতো না, কারণ মূল প্রজাতিতে তো ক্রোমোজোম হচ্ছে টু এন সংখ্যক। কিন্তু যদি এমন হইতো যে এখানে মায়োসিস না হয়ে জনন কোষের ক্ষেত্রেও টু এন বিশিষ্ট ক্রোমোজোম থাকতো এবং মিলনের ফলে যে জাইগোট আসতো সেখানে ফোর এন বিশিষ্ট জাইগোট হইতো, যদি ফোর এন ক্রোমোজোম বিশিষ্ট যদি জাইগোট হইতো, তাহলে যে নতুন প্রাণী আসতো সেখানে ফোর এন ক্রোমোজোম বিশিষ্ট কোষ আসতো না, তাহলে সেটা তো একটা অন্যরকম ব্যাপার হয়ে যেত, প্রজাতির স্বকীয়তা ঠিক থাকতো না, তাই না? বৈচিত্র্যের সৃষ্টি হয়, আমরা দেখছি যে মায়োসিসের ক্ষেত্রে কি হয়, যে কায়াজমা সৃষ্টি হয়, ক্রসিং ওভার হয়, এর কারণে কি হয়, বৈচিত্র্যের সৃষ্টি হয়, আর বৈচিত্র্য নিয়ে আসে অভিব্যক্তি, তাই না? গ্যামেট সৃষ্টি এবং বংশবৃদ্ধি। গ্যামেট সৃষ্টি মানে কি, গ্যামেট সৃষ্টি মানে হচ্ছে জনন কোষ সৃষ্টির যে ব্যাপারটা, এইখানে কিন্তু মায়োসিস হয়ে থাকে, তাই না? বংশবৃদ্ধি বংশবৃদ্ধি দেখো, মায়োসিসের ফলে হয় গ্যামেট, গ্যামেট থেকে হয় বংশবিস্তার, এখানে কিন্তু ভূমিকা থাকে। যৌনক্রম, মায়োসিস কিন্তু এই যৌনক্রমের ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখে। মেন্ডেলের সূত্র, মায়োসিস ছাড়া কিন্তু মেন্ডেলের সূত্রের যে ব্যাখ্যা, এটা দেওয়া সম্ভব ছিল না, ঠিক আছে? ওকে, ক্রসিং ওভার। ক্রসিং ওভার কখন হয়, মায়োসিস একের প্রোফেজের প্যাকাইটিন উপদশায়, ঠিক আছে? প্যাকাইটিন উপদশায় এখানে কি হয়, দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকে বলা হয় ক্রসিং ওভার। ওকে, মায়োসিস একের প্যাকাইটিন উপদশায় দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকে বলা হয় ক্রসিং ওভার। ওকে, বিজ্ঞানী থমাস হান্ট মর্গান, দেখো এখানেও কিন্তু উনি হান্ট করছেন। এর আগে আমরা আরেকজন হান্টারকে দেখছিলাম, তিনি কে ছিলেন, তিনি ছিলেন হচ্ছে টিমোথি হান্ট। তিনি কি করছিলেন, ওই যে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এইটা আবিষ্কার করছিলেন হচ্ছে টিমোথি হান্ট। আর এখন দেখতেছি হচ্ছে থমাস হান্ট, যিনি ক্রসিং ওভারটা আবিষ্কার করছিলেন ভুট্টাতে। কোথায়, ভুট্টাতে। ওকে, ভুট্টাতে হচ্ছে ক্রসিং ওভার আবিষ্কার করছিলেন বিজ্ঞানী থমাস হান্ট মর্গান। ওকে, এখন ক্রসিং ওভারের কৌশলটা দেখা যাক। ক্রসিং ওভারের ক্ষেত্রে আমরা দেখছি যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হয়। তো এই অংশের বিনিময় হওয়ার জন্য আগে কি হওয়া লাগবে, নির্দিষ্ট স্থান বরাবর উভয় ক্রোমোজোমে বা দুটা নন সিস্টার ক্রোমাটিডে কাটা তো লাগবে, তাই না? নির্দিষ্ট স্থানে কেটে ফেলা লাগবে। তো এই কেটে ফেলার কাজটা করে হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ এনজাইম, ঠিক আছে?
কেটে ফেলার কাজটা করে হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। তারপর লাইগেজ এনজাইম হচ্ছে পরবর্তীতে এই যে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের কাটা অংশটা একে অপরের নির্দিষ্ট জায়গায় জোড়া দেওয়ার যে কাজটা এটা করে হচ্ছে লাইগেজ এনজাইম, ফলে সেখানে কায়াজমার সৃষ্টি হয়। ওকে, এনজাইম দুইটার নাম ইম্পর্টেন্ট। ক্রসিং ওভারের ফলে কি হয়? ক্রসিং ওভারের ফলে হচ্ছে ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ সৃষ্টি হয়। ঠিক আছে, প্রকরণ সৃষ্টি হয় ক্রসিং ওভারের ফলে। এর ফলে কি হয়? উন্নতি সাধন হয়। তারপর ক্রসিং ওভারের ফলে কি হয়? জিনের অবস্থান নির্ণয় করা যায়। ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয়, জেনেটিক ম্যাপ তৈরি, ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভ্যারিয়েশন তৈরি। আর জেনেটিক ভ্যারিয়েশনের মাধ্যমেই কিন্তু আসে হচ্ছে প্রকরণ, আর প্রকরণ নিয়ে আসে হচ্ছে অভিব্যক্তি। ঠিক আছে, তাহলে ক্রোমোজোমের জিনের অবস্থান নির্ণয়। ওকে, ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয়, জেনেটিক ম্যাপ তৈরি করা, ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয়, জেনেটিক ম্যাপ তৈরি করা, জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি, এই কাজগুলো হচ্ছে আমরা ক্রসিং ওভারের মাধ্যমে পেয়ে থাকি। ওকে, এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এমসিকিউতে এই তিনটা দিয়ে দেবে এবং চতুর্থ আরেকটা অপশন দিয়ে দেবে, তোমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, মাইটোসিস এবং মায়োসিসের পার্থক্যটা দেখে নিবা, এটা পারবা, নো প্রবলেম। এখান থেকে আর অল্প একটু জিনিস আছে, পেঁয়াজের কথা এখানে কই, ওয়েট, এই যে এইটা একটু দেখে নাও যে পেঁয়াজ মূলে 16টা ক্রোমোজোম থাকে, পেঁয়াজ মূলে 16টা ক্রোমোজোম থাকে, এইটুকু দেখে নাও। তাহলে আলহামদুলিল্লাহ চ্যাপ্টারটা ক্লোজড, আমরা চ্যাপ্টারটা খুব ভালোভাবে শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা খুব দ্রুতই সলভ ক্লাস নিয়ে আসবো। তো সেই সলভ ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা আরও ভালোভাবে দেখে নিব, এবং সলভ ক্লাসটা করার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ইনশাআল্লাহ এই ক্লাসটা করার পরে সলভ ক্লাসটা করলে তোমরা যে কোনো এমসিকিউ কভার করে ফেলতে পারবা এবং একটা দারুণ আউটপুট আসবে। তো সবাইকে সলভ ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায়।